আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ওকে, আসো আজকে আমরা গতি অধ্যায়ের ম্যাথসগুলো দেখব। তো গতির ম্যাথগুলো দেখার আগে আমাদের আগের লেকচারটার কথা যদি আমি বলি, আগের লেকচারটাই গতির যে গাণিতিক রাশিগুলো ছিল সে রাশিগুলো সবগুলো বলে দেওয়া আছে, এমনকি সবগুলো সংজ্ঞা, থিওরি, সমস্ত থিওরি, মানে পুরো অধ্যায়ের থিওরি করানো আছে। পুরো অধ্যায়ের থিওরি আমরা একটু দেখে ফেলবো। ওই অধ্যায়টা দেখলে তখন আমাদের এই ম্যাথগুলো সলভ করতে খুব সুবিধা হবে। গতির আসলে আমি তোমাদের আজকে একটা দুইটা বা তিনটা ম্যাথ করাই দিব। আমার বিশ্বাস এই দুইটা তিনটা ম্যাথ করলে তুমি ম্যাক্সিমাম ম্যাথ তুমি সলভ করতে পারবা। আর দুই একটা ম্যাথ, এই ম্যাথের মধ্যে ম্যাক্সিমাম ম্যাথ আসবে, এবং এই ম্যাথগুলো হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জটিল যে ম্যাথগুলো বলে আর কি, যে ম্যাথগুলো আমরা ভুল করি সেই ম্যাথগুলো আমি আজকে সলভ করাই দিব। আর বাকি ম্যাথগুলো দেখবো তোমরা সবাই পারতেছো, যেই ম্যাথগুলো তোমরা সবাই পারতেছো সেই ম্যাথগুলো আমি সলভ করাবো না, আমি ওই ম্যাথগুলো তোমাদের সলভ করাবো যেই ম্যাথগুলো তোমরা সবাই ভুল করো। ওকে, আসো আমরা ঠান্ডা মাথায় ম্যাথগুলো একটা একটা করে দেখবো। তার আগে আসো একটা টপিক, ছোট্ট একটু টপিক সম্পর্কে আরেকটু না বললেই নয়, সেটা আমি একটু বলে দেন আমরা সমাধানটা আগাচ্ছি। তো প্রথমে আসো, যেটা সম্পর্কে আমি বলতে চাচ্ছি সেটার নাম হলো ঢাল। কি? ঢাল। এই যে ঢাল কাকে বলে? ঢাল হলো, আমরা ম্যাথমেটিক্সে পড়ে আসছি, ঢাল হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট। অর্থাৎ আমি বলতে পারি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টকে কি বলা হয়? ঢাল বলা হয়। তাইলে ওই সংজ্ঞা থেকে আমি যদি বলি, একটু খেয়াল করে দেখো যে আমার এই একটা অক্ষ, এই কার্তেশীয় সমতলের এই আর একটা অক্ষ, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই দিকটাকে বলা হয় ধনাত্মক দিক। এই ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করছে এই পি বিন্দুটা, এক্স ওয়াই বিন্দুটা। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে কোণ উৎপন্ন করছে সেটাকে বলা হয় ঢাল। তাহলে ঢাল এম ইকুয়াল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট, অর্থাৎ ট্যান থেটা। আর ট্যান থেটা একটু খেয়াল করে বলো, ট্যান থেটা ইকুয়াল আমি লিখতে পারি, এখান থেকে যদি আমি লম্ব আঁকি তাহলে বলো এটা হলো ওয়াই, এটা হলো এক্স, তাহলে তুমি বলবা ঢাল ট্যান থেটা ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই এক্স, এটা তুমি বলবা। এখন এই অংশটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই অংশটা থেকে আমি ম্যাথের এই বিষয়গুলো ফিল করতে পারবো। দেখো ম্যাথের গ্রাফের বিষয়গুলো হয় কি, যে আমাদের এই ছক দিয়ে বা গ্রাফের যে ম্যাথগুলো আসে সেগুলো আমরা খুব সহজেই ভুল করি। বাট এই ম্যাথটা হলো যে পরিসংখ্যানের ম্যাথের মতো, আসলে দেখে দেখে সলভ করা যায়। তো দেখে দেখে সলভ করা যায়, তাহলে আমি দেখে দেখে যেটা সলভ করতে পারবো, তার মানে ভেতরে এমন কিছু একটা আছে বা এমন কিছু আমাকে বুঝতে হবে যেটা বুঝলে আমি দেখে দেখেই সলভ করতে পারবো। তো আমরা ওই জিনিসটাই দেখবো। আমার মূলত একটু খেয়াল করো, তুমি এই গতির ম্যাক্সিমাম, মানে এই যে গ্রাফ রিলেটেড সব ম্যাথ তুমি সলভ করতে পারবা। গ্রাফ রিলেটেড যত ম্যাথ আছে সব ম্যাথ সলভ করতে পারবা শুধুমাত্র এই অংশটুকু দিয়ে, যে ঢাল কাকে বলে। ঢালটা কি? দেখো খুব সহজ। ঢালটা কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করে ট্যানজেন্টকে বলা হয় ঢাল। আর এটা দিয়েই তুমি সব ম্যাথ সলভ করতে পারবা। তাহলে বুঝতে পারতেছো এই অংশটা কতটা গুরুত্বপূর্ণ। এখন আসো, এটা দিয়ে তুমি কিভাবে সবটা সলভ করতে পারবা সেটাকে আমি একটু বলি। আমি এইটাকে এই যে স্টার দিয়ে রেখে দিলাম, তার মানে এটা দিয়েই তুমি সবগুলো সলভ করতে পারবা, সেটা আমি তোমাকে বলতেছি। ওই আবার যেটা বলি, আমাদের আগের ভিডিওতে যে সংজ্ঞাগুলো আছে, থিওরিগুলো আছে, ওই থিওরিগুলো আমাদের একটু একটু কাজে লাগবে। আর তুমি ঢালের মানে ম্যাক্সিমাম গ্রাফের ম্যাথ পারবা এটা দিয়ে। এখন আসো, আমি সেই অংশটা তোমাদের একটু একটু করে বলি। প্রথমে আসো, প্রথমে হলো আমি বললাম আমার এই সমতলের এই অক্ষ, এই একটা অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই বিন্দুটা হলো মূল বিন্দু। খেয়াল করো, আমি এখন যা আঁকতেছি সেটা হলো সরণ বনাম সময় লেখো। সরণ বনাম সময়, আমি একটু এখানে ছোট্ট করে লিখি, সরণ বনাম সময় লেখো। তাহলে আমি এখন এখানে তিনটা আঁকবো, সরণ বনাম সময় লেখো। এখন আসো, আমি বললাম তাহলে এই যে এক্স অক্ষ বরাবর সময়, সময় কোন এককে থাকে? সেকেন্ড এককে। আর ওয়াই অক্ষ বরাবর কি আছে? সরণ, সরণ কোন এককে থাকে? মিটার এককে। ওকে, এখন আসো এখানে কোন একটা পয়েন্ট নিলাম আমি। তো আমি বললাম এই রেখাটা এরকম একটা রেখা, এরকম একটা রেখা আঁকলাম। ধরো আমার এই রেখাটার কি, এই সরণ বনাম সময়ের এই রেখাটা কি নির্দেশ করতেছে সেটা আমি দেখব। তো তোমাকে যদি আমি বলি যে এই বিন্দুটাকে তুমি ধরো বলতেছো পি বিন্দু এক্স ওয়াই, তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই রেখাটার এই পি বিন্দুর ঢাল কত, পি বিন্দুর কি ঢাল কত, তাহলে তুমি আমাকে বলো, এর সাথে কম্পেয়ার করে তুমি আমাকে বলবা যে ঢাল এম ইকুয়াল ট্যান থেটা, ট্যান থেটা মানে ওয়াই বাই এক্স, ওয়াই ডিভাইডেড বাই এক্স। এখন আসো, তোমাকে যদি আমি বলি যে এইখানে এই যে ওয়াই অক্ষ বরাবর কে আছে বলো? সরণ। আর এক্স অক্ষ বরাবর কে আছে? সময়। তাহলে সরণ ভাগ সময়। আর তোমাকে আমি এখন জিজ্ঞেস করব, ওই যে গত দিনের লেকচারে আমি বলছিলাম যেটা, যে সরণ ভাগ সময়, অর্থাৎ
সরণের পরিবর্তনের হার। আর এই সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? আমরা সবাই জানি এক কথায় যে সরণের পরিবর্তনের হারকে বলা হয় হলো বেগ। সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ। তার মানে একটু খেয়াল করো, এই যে ঢাল এম, এই এম ইকুয়াল কি হয়ে গেল? বেগ হয়ে গেল না? তার মানে এই যে এই রেখার ঢাল কাকে নির্দেশ করতেছে? বেগকে নির্দেশ করতেছে। কাকে নির্দেশ করতেছে? তুমি বললা যে এই রেখার ঢালটা বেগকে নির্দেশ করতেছে। তাহলে আমি যদি তোমাকে বলি যে সরণ বনাম সময়ের লেখচিত্র, সেটা হলো একটা সরল রেখা, আর এটা ওয়াই অক্ষ বরাবর ঊর্ধ্বগামী, সেই রেখাটা কি নির্দেশ করতেছে? তুমি বলবা হ্যাঁ এটা বেগ নির্দেশ করতেছে। এখন আসো পরের ঘটনায় আসি। ধরো আমি বললাম এদিক বরাবর ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি বললাম এই রেখাটা এইভাবে যায়নি, এটাও সরণ বনাম সময় লেখো, কিন্তু এটা গেছে কিভাবে? এইভাবে গেল। ওকে, মানে ঊর্ধ্বগামী, কিন্তু সেটা কি এরকম সরল রেখা না, বক্ররেখা। তাহলে তুমি আমাকে বলো, এইখানে তুমি একটা বিন্দু পাবা, যেই বিন্দুকে বলবা পি অফ এক্স ওয়াই। তাহলে এই বিন্দুতে তুমি একটা কি আঁকবা? স্পর্শক আঁকবা। স্পর্শক আঁকার পরে এটাকে বলবা ডেল ওয়াই, এটা কত? ডেল এক্স। ওকে, তাইলে এখন তোমাকে যদি আমি বলি এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটা কত? থেটা। তুমি বললা থেটা। তাহলে আমি যদি বলি এখানকার ঢাল কত? এম ইকুয়াল, তুমি কি বলবা? ট্যান থেটা। আর ট্যান থেটা ইকুয়াল কত? ওয়াই ডিভাইডেড বাই এক্স। ওয়াই ডিভাইডেড বাই এক্স। আর ওয়াই ডিভাইডেড বাই এক্স মানে কত? এটাকে ওয়াই ডিভাইডেড বাই এক্স না বলে ডেল ওয়াই বাই ডেল এক্স লিখতে পারি। ওকে, এখন তোমাকে যদি আমি বলি এটাও কি নির্দেশ করতেছে? বেগকে নির্দেশ করতেছে। এটাও কাকে নির্দেশ করতেছে? বেগ। এখন একটু খেয়াল করে দেখো, তোমাকে আমি বললাম যে সরণ বনাম সময়ের লেখচিত্র, সরল রেখা, ওয়াই অক্ষ বরাবর ঊর্ধ্বগামী সরল রেখা, সেটাও বেগকে নির্দেশ করতেছে। আবার বক্ররেখা না বলে আমি যদি বলি যেটা কার্ভ আকারে উঠে গেছে বক্ররেখা, তাহলে এটাও কি নির্দেশ করতেছে? বেগকে নির্দেশ করতেছে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, সেটা হলো বেগ কয় প্রকার? আমরা পড়ে আসছি বেগ হলো দুই প্রকার। এখন তাহলে এটা বেগ, এটাও বেগ, বাট দুইটা তো সেম না। তার মানে দুইটার মধ্যে অবশ্যই কিছু একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমার খুঁজে বের করতে হবে। এখন আসো বাকি কথাটা আমি বলি। তাহলে বাকি কথাটা যদি আমি একটু চিন্তা করি, খেয়াল করে তুমি আমাকে বলো, এই বিন্দুটা যদি আমি নেই, এই বিন্দুতে যদি ডট 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 দিয়ে আমি ঢাল বের করতাম, তুমি বলো ট্যান থেটা পাইতা। থেটার মান চেঞ্জ হইতো না। এই বিন্দুর ঢাল না, এই বিন্দুর ঢাল না, এই বিন্দুর ঢাল না, তুমি যে বিন্দুতেই ঢাল বের করো সেই বিন্দুতেই ট্যান থেটার কোনো পরিবর্তন হচ্ছে না। মানে থেটা চেঞ্জ হচ্ছে না, মানে ট্যান থেটা চেঞ্জ হচ্ছে না, মানে ঢালের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে তুমি নিশ্চিত করে বলতে পারতেছো এটা সমবেগ নির্দেশ করতেছে। নিশ্চিত করে কি বলতে পারতেছো? সমবেগ। কারণ দেখো প্রত্যেকটা বিন্দুর জন্য, প্রত্যেকটা বিন্দুতে তোমার ট্যান থেটার মান সেম থাকতেছে, থেটা সেম, ট্যান থেটা সেম, তার মানে এটা কি সমবেগ নির্দেশ করতেছে। অনুরূপভাবে আমি যদি বলি, এইখানে খেয়াল করো যে এইখানে আমি যদি একটা বিন্দু নেই, সেই বিন্দুতে যদি ডট 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 দিয়ে আমি একটা কি আঁকি বলো? আমি যদি একটা ত্রিভুজ আঁকি, এই থেটা কি সেম হবে? না, সেম হবে না। যেহেতু থেটা যদি সেম না হয়, ট্যান থেটার মানও কি হবে না? সেম হবে না। আর ট্যান থেটা মানেই কি? ঢাল। ঢাল মানেই কি? বেগ। তাইলে এই বেগও কি হবে না? সেম হবে না। তার মানে এটা কি বেগ? অসমবেগ। কি বেগ? অসমবেগ নির্দেশ করতেছে। কি বেগ নির্দেশ করতেছে? অসমবেগ নির্দেশ করতেছে। তাহলে তুমি আমাকে বলো যে এই অংশটা তুমি যদি খুব ভালোভাবে জানো, তাহলে সরণ বনাম সময়ের লেখচিত্রটা এটা ঢাল নির্দেশ করতেছে কি? সমবেগ। আর এটা কি? অসমবেগ নির্দেশ করতেছে। খেয়াল করো, আমি যদি বলি সরণ বনাম সময়ের লেখচিত্রটা এরকম গেছে, এটা সময়, আর এদিক কত? সরণ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এইরকম একটা রেখা। তুমি আমাকে বলো সময়ের পরিবর্তনের সাথে সাথে সরণের কি কোনো পরিবর্তন হচ্ছে? সরণ বাড়তেছে না, তার মানে এটা সরণের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এইখানে ডেল ওয়াই এর মান কত হচ্ছে বলো? ডেল ওয়াই এর মান, ওয়াই এর পরিবর্তন কত? 0। তাহলে 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে কত আসবে? 0। আর ট্যান কত ডিগ্রির মান? 0। ট্যান 0 ডিগ্রির মান 0। তার মানে আমি বলতে পারি যে ট্যান থেটা ইকুয়াল যদি 0 হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারতেছি m0। m0 মানে ঢাল 0, তার মানে কি? বেগ 0। আর বেগ 0 মানে খেয়াল করো, বেগ 0 মানে কি? আমি কি অবস্থায় আছি? আমার বেগ 0 মানে আমি কি অবস্থায় আছি? স্থিতিশীল অবস্থায় আছি। তার মানে এই গ্রাফটা, সরণ বনাম সময়ের এই গ্রাফটা কি নির্দেশ করতেছে? স্থির অবস্থা নির্দেশ করতেছে। স্থির অবস্থা নির্দেশ করতেছে। তাহলে এই স্থিতিশীল অবস্থা বা স্থির অবস্থা নির্দেশ করতেছে। দেখো আমি খুব ভালোভাবে এটা এখন অবজার্ভ করতে পারতেছি, বুঝতে পারতেছি। তার মানে আমি তিনটা জিনিস পাইলাম, যে এইখান থেকে আমি এই যে কার্তেশীয় সমতলে এইখান থেকে আমি কি পাইলাম? খেয়াল করো যে ওয়াই এক্স ঢাল ট্যান থেটা ওয়াই বাই এক্স আমি জানি। তাহলে এইখান থেকে কম্পেয়ার করে আমি এইটা পাইলাম, সরণ বনাম সময়ের লেখচিত্র এটা বেগ, সরণ বনাম সময়ের লেখচিত্র এটাও বেগ।
স্মরণ বনাম সময়ের লেখচিত্র, মাথায় রাখতে হবে স্মরণ বনাম সময় লেখচিত্র, স্মরণ বনাম সময়, স্মরণ বনাম সময়। এটা বেগ, এটাও বেগ, এটাও বেগ। এটা কেন সমবেগ? কারণ এখানে থিটার মান যেই বিন্দুই নাও না কেন থিটা চেঞ্জ হচ্ছে না, মানে ট্যান থিটা চেঞ্জ হচ্ছে না, মানে বেগ চেঞ্জ হচ্ছে না, সমবেগ। আর এখানে তুমি বিন্দু চেঞ্জ করার সাথে সাথে থিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ট্যান থিটা চেঞ্জ হচ্ছে, ঢাল চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এটা কেমন বেগ? অসমবেগ। আর এটা কি অবস্থা নির্দেশ করতেছে? স্থিতিশীল অবস্থা বা স্থির অবস্থা নির্দেশ করতেছে। এরপরের ঘটনায় আমরা ফিরে আসি, একটু খেয়াল করো। দেখো এখন একটা জায়গায় আমি একটু চেঞ্জ নিয়ে আসবো। ধরো এটা স্মরণ বনাম সময় লেখচিত্র না, এটা আমি বলতেছি বেগ বনাম সময় লেখচিত্র। কি? ধরো এটা বেগ বনাম সময় লেখচিত্র, বেগ। তাইলে এই দিক বরাবর কে থাকবে বলো? এদিক বরাবর থাকবে হলো আমার বেগ ভি, বেগের একক কি? মিটার পার সেকেন্ড। বেগ মিটার পার সেকেন্ড এককে থাকবে। তাহলে সেম ঢাল এম ট্যান থেটা ওয়াই বাই এক্স, তাহলে এটা কি হবে? বেগ বনাম সময়। আচ্ছা, তোমাদের কাছে আমার প্রশ্ন যে বেগ বনাম সময় আসলে কি নির্দেশ করে বলো তো? বেগ বনাম সময় অর্থাৎ বেগকে সময় দ্বারা ভাগ করে সরল বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। কি বলা হয়? ত্বরণ। এই যে বেগ ভাই সময় ত্বরণ, তার মানে এই ঢালটা, এই রেখার ঢালটা কি নির্দেশ করতেছে? ত্বরণ নির্দেশ করতেছে। আর তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এটা কেমন ত্বরণ, তুমি নিজেই বলবা এটা সম ত্বরণ। অনুরূপভাবে একটু খেয়াল করো, একটু আগে ছিল স্মরণ বনাম সময়, কি ছিল? বেগ, মানে সমবেগ ছিল। আর এখন বেগ বনাম সময় কি নির্দেশ করতেছে? ত্বরণ। কেমন ত্বরণ? সমত্বরণ। তাহলে এটা যদি বেগ বনাম সময় হয়, তাহলে এটা যদি বেগ বনাম সময় হয়, তাহলে এখানে আমি বলতে পারি যে ডেল ওয়াই বাই ডেল এক্স, তাহলে এটা কি নির্দেশ করবে? এটা ওই যে ভি বাই টি, তার মানে এটাও কি নির্দেশ করবে? ত্বরণ। বাট কেমন ত্বরণ? অসম ত্বরণ। এটাও যদি বেগ বনাম সময় হয়, বেগ বনাম সময়, তাহলে এই বেগ বনাম সময় একটু খেয়াল করো, তার মানে ত্বরণ জিরো। বেগ বনাম সময়ের ঢাল, বেগ বনাম এই যে বেগ বনাম সময়, বেগ বনাম সময়ের ঢাল থেটার মান এখানে জিরো, থেটার মান জিরো হইলে এখানকার কে জিরো? ত্বরণ জিরো। আর আমরা জানি যে সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ শূন্য হয়। তাইলে এটা কি অবস্থা নির্দেশ করতেছে? সমবেগ নির্দেশ করতেছে। কি? সমবেগ নির্দেশ করতেছে। কি বেগ নির্দেশ করতেছে? সমবেগ। তাইলে এই যে বেগ বনাম সময় এটা কি নির্দেশ করতেছে? সমবেগ নির্দেশ করতেছে। দেখো আমরা এটা জানি। ওকে, তাহলে আমি কি পাইলাম? বেগ বনাম সময় হওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেছে? ত্বরণ। বেগ বনাম, কারণ এই বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। এখানে ত্বরণটা হলো সমত্বরণ, এখানে ত্বরণটা সমত্বরণ, আর এখানে ত্বরণ জিরো। আচ্ছা, ত্বরণ জিরো মানে কি? সমবেগ নির্দেশ করতেছে। ত্বরণ জিরো মানে কি? সমবেগ নির্দেশ করতেছে। আমরা এই অংশটুকু খুব ভালোভাবেই জানি। আচ্ছা, বেগটা বৃদ্ধি পাইলে ত্বরণ, বেগটা হ্রাস পাইলে কি হবে? সেটা মন্দন। এটা তো আর আমাদের জানার বাইরে না, এটা আমরা সবাই খুব ভালোভাবে জানি। তো এইটুকু আমরা জানি। এখন যদি আমি বলি যে এই জায়গা থেকে আমি আরেকটা জায়গা একটু তোমাদের একটু বলে দেই, একটু খেয়াল করো যে আমাকে স্মরণ বনাম সময় থেকে যদি আমার বেগ বনাম সময় লেখচিত্র আঁকতে বলে, আবার যদি আমাকে বলে বেগ বনাম সময় থেকে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকতে বলে, সেগুলো আমরা আঁকবো কিভাবে একটু খেয়াল করো। একটা জায়গায় একটু দেখো, তোমাদেরকে যদি আমি বলি এটা কি নির্দেশ করতেছে? বেগ স্মরণ বনাম সময়। ধরো এটা স্মরণ বনাম সময়, এটা কি? সমবেগ নির্দেশ করতেছে। তুমি একটু আগে জানো এটা কেমন বেগ? সমবেগ নির্দেশ করতেছে। তাহলে এটা সমবেগ। তাইলে এইখান থেকে আমি যদি বলি বেগ বনাম সময় লেখচিত্রটা কত হবে, তুমি বলবা বেগ সমবেগ, বেগের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। তার মানে এটা হলো সমবেগ হয়ে যায়, এটা হলো বেগ বনাম সময় লেখচিত্র হয়ে যাবে। তাহলে এই যে এটাও সমবেগ, এটাও কি? সমবেগ। ওকে, এটাও সমবেগ, সমবেগ থেকে এটা সমবেগ পেলাম। তো আমি এভাবে কি করতে পারবো যে এটা কিন্তু স্মরণ বনাম সময় লেখচিত্র, এটা কিন্তু বেগ বনাম সময় লেখচিত্র। বেগের পরিবর্তনের হার ত্বরণ, এখানে ত্বরণ জিরো, ঢাল জিরো, ত্বরণ জিরো, তার মানে ত্বরণ জিরো হলে সমবেগ নির্দেশ করতে। আর আমরা নর্মালি এভাবেও বোঝা যায় যে ঠিক আছে, ওকে, সময়ের পরিবর্তন হচ্ছে কিন্তু বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে সমবেগ নির্দেশ করতেছে। এটাও সমবেগ। ওকে, তো আমরা এই অংশটুকু জানলে আমি এই রিলেটেড ম্যাথগুলো সলভ করতে পারবো। আর একটু খেয়াল করো, এখানে আমি গাণিতিক রাশিগুলো লিখে রাখছি। এই গাণিতিক রাশি আমাদের সবার পরিচিত। এই গাণিতিক রাশিগুলো আমরা এর আগে প্রমাণও করে দিই, আমাদের আগের ভিডিওতে সবগুলা লেকচার মানে ভিডিও প্রমাণগুলো সুন্দরভাবে দেয়া আছে, দরকার হলে আমরা একটু দেখে নিব। ওকে, তার মানে আমার সবচাইতে বেশি দরকার কি? এইটা। আর এইটা যদি আমি খুব ভালোভাবে ফিল করতে পারি, বুঝতে পারি, তাহলেই গ্রাফের সমস্ত ম্যাথ আমি সলভ করতে পারবো। আসো আমরা এই ম্যাথটার কি কি কোশ্চেন হইতে পারে, এই প্যাটার্নটা দিয়ে কি কি কোশ্চেন হইতে পারে, সেই কোশ্চেনগুলো আমরা একটা একটা করে লিখে একটা একটা করে সলভ করতে শুরু করব। একটু খেয়াল করো। তো প্রথমেই আসো, আমি কোশ্চেনটা এইখান থেকে এলোমেলো এলোমেলো কোশ্চেনগুলো লিখবো আর আমরা সলভ করব। তোমাকে এই টাইপের, যখনই এই টাইপের কোনো ছক দিয়ে দিবে, যদি তোমাকে এরকম কোনো চিত্র দিয়ে দেয় যে এরকম এরকম এরকম, তখন তুমি তো খুশি হয়ে যাবা। ঠিক আছে, ওকে,
এটা হলো বেগ বনাম সময় লেখচিত্র, তাহলে এটা কি নির্দেশ করতেছে? এইখান থেকে এইটুকু বলো ঢাল ত্বরণ নির্দেশ করতেছে, এখানে কি সম বেগ নির্দেশ করতেছে, এখানে কি সম মন্দন নির্দেশ করতেছে। তুমি এটা জানো, তুমি এটা জানো। যদি তোমাকে এরকম ছক দিয়ে তারপরে ম্যাথ সলভ করতে বলে, তখন তুমি কোন অংশটা কিভাবে যাচ্ছে সেইখান থেকে তুমি কি করতে পারবা, সেখান থেকে তুমি ভ্যালুগুলা সূত্রগুলা বসাই দিয়ে দিয়ে ম্যাথ সলভ করতে পারবা। ওকে, কিন্তু এইটা যদি এভাবে না দিয়ে তোমাকে এইটা দিয়ে দেয়, তোমার প্রথম কাজটাই হবে এইটাকে এইভাবে কনভার্ট করা। এরকম চিত্রে কনভার্ট করার সাথে সাথে তুমি কি করতে পারবা, দেখে দেখে অ্যান্সার করতে পারবা। আমি কোশ্চেনগুলো একটা একটা পরে লিখবো, আগে এইটা থেকে চিত্রটা আঁকবো। চিত্রটা আঁকলে খুব ভালোভাবে চিত্রটা আঁকলে আর এটা বুঝতে পারলে তুমি এই গ্রাফের সমস্ত ম্যাথ সলভ করতে পারবা, সেটা আমার। ওকে, একটু খেয়াল করো, আমি গ্রাফটা আঁকবো এই কর্নারে আঁকবো, কারণ এখানে আমি কোশ্চেন লিখে লিখে কোশ্চেনগুলো সলভ করবো, অ্যান্সারগুলো লিখবো। তো একটু খেয়াল করো, প্রথমে আমি এইখানে দেখবো হলো এটা কেমন গ্রাফ। খেয়াল করো, আমি এটা দেখতে পাচ্ছি বেগ বনাম সময় লেখচিত্র, বেগ বনাম সময় লেখচিত্র। তাহলে বলো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। আমি যদি পয়েন্টগুলো দেই, সময় আছে 0, 5, 10, 15, 20, 25, 30, 35। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 0, 5, 10, 15, 20, 25, 30, 35। ওকে, আমি আরেকটা পয়েন্ট নিয়ে রাখি, সমস্যা নেই আমার, 40 ধর আমি নিয়ে রাখলাম। এখন আসো এইদিকে বেগ আছে, তাহলে এটা হলো সময়, কোন এককে আছে, সেকেন্ডে আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমি বেগ নিব, বেগ মিটার পার সেকেন্ডে, তাহলে বেগ মিটার পার সেকেন্ড এককে। এখন আসো বেগগুলা, আচ্ছা আমি একটু দূরে লিখি, বেগ মিটার পার সেকেন্ড এককে। তাহলে বলো 0, 10, 20, 30, 0, 10, 20, 30, তার একটা নিয়ে রাখি 40। ওকে, খেয়াল করো, যখন সময় 0 তখন বেগ কত? 0, এই পয়েন্ট। যখন সময় 5 তখন বেগ 10। দুঃখিত, আমি এইটাকে 10 নিব, 0 তো আমার আছে, এই 0 আমি এখানে নিচ্ছি কিভাবে? এটা 10, এটা 20, এটা কত? এটা আমার 30, এটা 40, এটা 50। ওকে, খেয়াল করো, সময় যখন 5 তখন বেগ কত? 10। তাহলে আমি সময় বরাবর 5-এ যাব, এই পর্যন্ত আমি ডট 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 দিয়ে উঠবো, কততে? 10-এ উঠবো, এই পয়েন্ট পাচ্ছি আমরা। সময় যখন 10 তখন বেগ কত? 20। সময় যখন 10 আমি 10-এ যাব, এরপর উঠবো, আমি এই পয়েন্ট পাবো। সময় যখন 15 তখন বেগ কত? সময় যখন 15 তখন বেগ 30, তখন আমি এই পয়েন্ট পাবো, বেগ 30। ওকে, সময় যখন 20 তখন বেগ কত? 30। সময় যখন 20 তখনও বেগ কত? 30, আমি এই পয়েন্ট পাবো। সময় যখন 25 তখন বেগ কত? 20। সময় যখন 25, 5, 10, 15, 20, 25, 30, সময় যখন 25 তখন বেগ কত? 20, আমি এই পয়েন্ট পাবো। সময় যখন 30 তখন বেগ কত? 10, তখন বেগ কত? এই পয়েন্ট পাবো। আর সময় যখন 35 তখন বেগ কত? 0, আমি এই পয়েন্ট পাবো। তার মানে একটু খেয়াল করো, আমি যদি স্কেল দিয়ে এই প্রত্যেকটা পয়েন্ট যোগ করে দেই, ওকে, আমি প্রত্যেকটা পয়েন্ট সুন্দর স্কেল দিয়ে কি করে দিব? যোগ করে দিব। যোগ করে দিলে আমি এই রেখাটা পাবো। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এইখানকার এই বিন্দুকে ধরো আমি মূল বিন্দু বললাম ও, এটা বললাম এ, এটা বললাম বি, এটা সি। ওকে, এখন তোমাকে যদি বলো এইখান থেকে এই পয়েন্ট, এইখান থেকে এই পয়েন্ট, এইখান থেকে এই পয়েন্ট, এইখান থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট সবগুলো যোগ করার পরে আমি এই রেখাটা পাইছি। এখন আমি যদি বলি ও এ অংশটা, ও এ অংশটা কিভাবে গেছে তুমি আমাকে বলবা? সমতরণ, সমতরণ, এবি সমবেগ, এবি সমবেগ, আর বিসি সমমন্দন। আমার প্রথম টার্গেটটাই হবে এইটুকু বের করা। এইখান থেকে যখন আমি এইটা বের করে ফেলবো, তখন আমার ম্যাথের সমাধানগুলো আমি অর্ধেক পেয়ে গেছি। তো এইটা আমি প্রথমে রাফের মধ্যে বা কোথাও একটা করে নিব। এখন আসো এইখান থেকে আমাকে পরের কোশ্চেন, আমি সমাধানটাই আসলে যাই, আমাকে কি কি কোশ্চেন বলবে?
কি কি কোশ্চেন বলবে, কিভাবে কিভাবে সমাধান করব, আমি একটা একটা করে কোশ্চেন লিখবো আর সমাধানগুলো করব। প্রথমে আসো, ধরো আমার 1 নম্বর কোশ্চেনটা এরকম বলতে পারে যে এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ধরো আমাকে বললো যে এইখানে যদি আমি বলি এখানে 5, 10, 15 এখানে সমতরণে গেছে, আমি বললাম ধরো সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমি কি বললাম? সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা আমাকে বের করতে বললো। অথবা একটু খেয়াল করো, এই যে এইখানে আমার এইখানে আছে এই বিন্দুটার কথা যদি আমি চিন্তা করি, ধরো 18তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কততম সেকেন্ডে? 18তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই যে 18তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বললো। তাহলে হয় সপ্তম সেকেন্ডে অথবা 18তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলতে পারে। তো এরকম বলতে পারে, যে কোনোটা বলতে পারে। তো আমরা এটার সমাধানটা কিভাবে করব? আগে আসো আমরা বুঝবো যে সপ্তম সেকেন্ড বলতে, তৃতীয় সেকেন্ড বলতে, দ্বিতীয় সেকেন্ড বলতে এটা কি বোঝায়। তো একটু খেয়াল করো, দ্বিতীয় আর দুই কথাটার মানে অনেক চেঞ্জ। একটু খেয়াল করো, এই 1 নম্বর কোশ্চেনটায় আমি যখনই বলি সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তখনই আমার বাচ্চারা সুন্দর আমাকে অ্যান্সার করে দেয়, স্যার আমি পারি। কি পারো? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এরপরে স্যার আমি এখান থেকে আগে কি বের করি? এ বের করি। এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি কত আসবে স্যার? এখান থেকে কি আসতেছে? এই যে এখানে আসতেছে কত? 30। 30 মাইনাস 0 ডিভাইডেড বাই কত? 15। তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে সে আমাকে দ্রুততার সাথে অ্যান্সারটা বের করে বলে দেয় 0 ইন্টু কত? 7 মানে 7 প্লাস 1/2 ইন্টু 2 ইন্টু 7 স্কোয়ার। এরপরে বলে 49 মিটার। অ্যান্সার স্যার 49 মিটার। সুন্দর, আমি কেটে দিই। আমি বলছি সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বের করে দিচ্ছে 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তার মানে সপ্তম সেকেন্ড বলতে কি বোঝাচ্ছে সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। আমাকে কখনোই বলে নাই 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমাকে কখনো বলে নাই 18 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমাকে বলছে সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমাকে বলছে বের করতে কি 18তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা এটা বুঝবো ঘটনাটা। ওকে, তার মানে এটা ভুল। যদি তোমাকে বলতো 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ওকে ফাইন, ঠিক আছে। আর সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ঠিক নাই, 7 সেকেন্ডের দূরত্বটা আমরা বের করে দিয়ে আসি। এখন আসো সপ্তম সেকেন্ড বলতে আসলে কি বোঝাচ্ছে। তো আমি যদি সংখ্যা রেখার দিকে একটু তাকাই, সংখ্যা রেখা তোমরা সবাই দেখে আসছো। এটা কি 0, এটা আমি বললাম প্লাস ইনফিনিটি পর্যন্ত কি স্যার? এটা কত? মাইনাস ইনফিনিটি পর্যন্ত। ওকে, সংখ্যা রেখার দিকে আমরা তাকাই, এটা বুঝতে পারি। এখন ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো এই যে 1, 2, 3, 4, 5। এখন আমি যদি বলি যে 1, তুমি বলবা এই পয়েন্ট। আমি যদি বলি 2, তুমি বলবা এই পয়েন্ট। আমি যদি বলি এই 1 আর 2 এর মাঝখানে, একটু খেয়াল করো, তুমি যখন 1.00000000001-এও চলে গেছো, তখনও কি তুমি 1-এ আসছো না 2 এর মধ্যে পা দিছো? দেখো তো খেয়াল করে, 1 তুমি ক্রস করে ফেলছো না? 1 ক্রস করে ফেলছো। আবার 2.00000000001-এও যদি চলে যাও, তখন কি 2 এর মধ্যে আসো? না। তার মানে কতক্ষণ পর্যন্ত 2 এর মধ্যে আসো? যখন 2.000 পাচ্ছ। তার মানে 2 পর্যন্ত, এই 2.00 পর্যন্ত তুমি 2 এর মধ্যে আসো। তাহলে তোমাকে যদি আমি বলি যে 1 তুমি ক্রস করছো কখন? যখন 1.0000। এইখানেও তারও হাজার হাজার কোটি কোটি সংখ্যা আছে। এই 1 থেকে 2 এর মধ্যে যেইটা আছে সেটাকে বলা হয়, ওইটা তুমি কার মধ্যে চলে গেছো? 2 এর মধ্যে চলে গেছো না, ওই অংশটাকে বলা হয় দ্বিতীয়। তাহলে তৃতীয় কোনটা হবে? তৃতীয় হবে, দেখো এই 2.00001 যখন হয়ে গেছে, তখন কিন্তু আর তুমি 2 এর মধ্যে নাই, কার মধ্যে চলে গেছো? 3 এর মধ্যে চলে গেছো। আর এইখান পর্যন্ত এটা হবে তৃতীয়। তাহলে তোমাকে যদি আমি বলি এই অংশটা হলো কি? দ্বিতীয়, এই অংশটা তৃতীয়, এই অংশটা চতুর্থ। তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি যে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তুমি 2 সেকেন্ডেরটা বের করবা। যদি বলি দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তুমি বলবা যে হ্যাঁ এইটুকু। অর্থাৎ 2 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে সেইখান থেকে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে সেটা বাদ দিয়ে দিলেই আমি দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো। এটাই মূল কনসেপ্ট। তাহলে এই অংশটা, তাহলে তোমাকে যদি আমি বলি সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, তোমার কি করতে হবে? একবার 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, আর একবার 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এর পার্থক্য এখানে আমি যদি একটু এখানে বড় করে দেখাই, তাহলে দেখো 5, 6, 7, এটা 8। একটু খেয়াল করো,
6.00000001ও যখন হয়ে গেছে তখন কি 6 এর মধ্যে আসো? না, 6 এর মধ্যে তুমি নাই, 6 ক্রস করে এইখানে চলে গেছো। 7.00 পর্যন্ত তোমার এই পুরো অংশটা হলো সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এই পুরো অংশটা। তাহলে সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হবে এই যে 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাদ দিয়ে দিলে তুমি সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পাবা। তার মানে আমরা 7 সেকেন্ড আর সপ্তম সেকেন্ড কথার মানে এক না, এটা ভুল করি আমরা। বিখ্যাত একটা কোশ্চেন যে এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এখন আসো, এই যে আমি পেঁচানো কুচানো কথাটা বললাম, তাইলে তুমি কিভাবে সমাধানটা করবা একটু খেয়াল করো। এই সহজ বিষয়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি আমরা। তাহলে সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তুমি দুইভাবে বের করতে পারো। একবার 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা, এস 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবা, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এর মান আমরা একটু আগে বের করছিলাম, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2, এখান থেকে 2 পাইছিলাম কারণ এটা কি এই অংশের মধ্যে, এই অংশের মধ্যে। তাহলে এইখান থেকে তুমি সরাসরি করতে পারো 0 ইন্টু 6 প্লাস 1/2 ইন্টু 2 ইন্টু 6 স্কোয়ার, তার মানে আমি পাচ্ছি 36 মিটার। সেইমভাবে S7 পাবা ইকুয়াল 0 ইন্টু 7 প্লাস 1/2 ইন্টু 2 ইন্টু 7 স্কোয়ার ইকুয়াল 49 মিটার। তাহলে S7 ইকুয়াল S7 মাইনাস S6 ইকুয়াল 49 মাইনাস 36, 49 থেকে 36 বাদ দিলে 49 মাইনাস 36 আসবে হলো 13 মিটার। তুমি এভাবে করতে পারো। আরেকভাবে করা যায়, সেটা হলো এইভাবে S ইকুয়াল ইউ প্লাস 2t মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ। তো এটা শর্টকাট আমার এইটা। তাহলে এটা হলো সপ্তম সেকেন্ডে, তাহলে এখানে 7 এটি এর মান 7। তাহলে বলো এটা কিভাবে যাচ্ছে, একটা সমতরণে যাচ্ছে না, সমতরণে যাচ্ছে। তাহলে তুমি আমাকে বলো এটা কত আসবে, 0 প্লাস 2 ইন্টু 7 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, তাহলে কত আসে বলো, 2 2 বাদ চলে যায় 0, এখানে 7 দুগুণে 14 মাইনাস 1 13 মিটার। তো এটা শর্টকাট করা যায়, সুন্দরভাবে করা যায়, এটা করলেও তুমি ফুল মার্কস পাবা। তাহলে এই যে গতির সমীকরণ আসো, এইখানে এই সমীকরণটাও লিখে রাখতে পারো, এস টি এইচ ইকুয়াল ইউ প্লাস 2t মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এস ইকুয়াল 2t মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ। এভাবে তুমি সলভ করতে পারবা। আর এটা দিয়ে সলভ করলে হবে কি, তোমাকে যেটাই দিক না কেন তুমি ওইটা সুন্দরভাবে সলভ করতে পারবা। এখন আসো 18তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত বলো, 18তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে তুমিই বলো। 2 নাম্বারটার সমাধান 18তম সেকেন্ডে, তাহলে আমি তো ওই যে শর্টকাট সুন্দর ওইটা পাইছি, ওই ফর্মুলাটা জানি, ওই ফর্মুলা দিয়ে বের করবো, এস 18th ইকুয়াল ইউ প্লাস 2t মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ। তুমি আমাকে বলো যে এইখানে এই এ বি অংশে কিভাবে যাচ্ছে, তুমি আমাকে বলবা এ বি অংশে কিভাবে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। আর সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না, সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না, এ 0। আর এ যদি 0 হয় তুমিই আমাকে বলো এটা কত হবে, ইউ কত ছিল এখানকার জন্য, এই যে এ বি অংশের জন্য, এ বি অংশের জন্য ইউ কত, আদিবেগ কত 30, তাহলে 30 প্লাস 2 ইন্টু 18 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 0, তার মানে 30 মিটার, 30 মিটার অ্যান্সার। তাহলে এটা যে সমবেগে যাচ্ছে আর এটা যে সমতরণে যাচ্ছে, সমতরণে যাচ্ছে সেই ত্বরণটা বের করে নিতে হবে। আমি অলওয়েজ এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, এই যে অলওয়েজ এই ফর্মুলাটা ইউজ করবো যখন এততম সেকেন্ড বলে দিবে, যখন এততম সেকেন্ড বলে দিবে তখন আমি সুন্দরভাবে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। দেখো কোনো প্রকার কনফিউশন থাকলে, ওকে আমার বিশ্বাস তুমি এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমাকে যদি বলে 7 সেকেন্ডের দূরত্ব আর আমাকে যদি বলে সপ্তম সেকেন্ডের দূরত্ব, কথাটার মধ্যে অনেক পার্থক্য। আমার বিশ্বাস এই সমস্যাটা আর তোমাদের হবে না। এখন আসো, এখন আমাকে যদি বলে আরেকটা কোশ্চেন আমরা একটু সলভ করব, সেটা হলো যে গড় বেগ নির্ণয় করো। কি বেগ, গড় বেগ। আচ্ছা গড় বেগ, এই গড় বেগ বের করতে হলে একটু খেয়াল করো যে 3 নাম্বার ধরো কোশ্চেনটা আমি লিখলাম যে গড় বেগ সর্বোচ্চ বেগ অপেক্ষা বেশি হবে কি, গড় বেগ সর্বোচ্চ বেগ অপেক্ষা বেশি হবে কি। ও দেখো আমি এই পাশটা আবার মুছে ফেলছি দূরু, তাহলে এখানে আমি একটু আবার দ্রুত এঁকে ফেলি। এটা মেবি
ওকে, খেয়াল করো, দেখো তো এইখান থেকে আমাকে বলছে গড় বেগ সর্বোচ্চ বেগ অপেক্ষা বেশি হবে কিনা। গড় বেগ মানে কি, এখানে তুমি আমাকে বলতে পারতেছো সর্বোচ্চ বেগ কত হইতে পারে, এটা ও মূলবিন্দু, এ বি, এটা সি, তাহলে এখানে সর্বোচ্চ বেগ কত 30, তাহলে সর্বোচ্চ বেগ নিয়ে তো আমাদের টেনশন নেই, সর্বোচ্চ বেগ তো আমরা জানি, আমার গড় বেগ লাগবে। গড় বেগ মানে হলো মোট দূরত্ব ভাগ মোট সময়, মোট দূরত্ব ভাগ মোট সময়। তাহলে তুমি আমাকে বলো এইখান থেকে এইখান পর্যন্ত টোটাল টাইম কত, 35 মিটার, 35 সেকেন্ড। তাহলে মোট সময় জানি, তাহলে গড় বেগ বের করার জন্য লাগবে আমার মোট দূরত্বকে মোট সময় দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। তাহলে আমার মোট দূরত্ব বের করতে হবে, কি বের করতে হবে, মোট দূরত্ব। তাইলে এই যে মোট দূরত্বটা একটু খেয়াল করো, এই ম্যাথটার মধ্যে অনেকগুলা জায়গা অনেকগুলা কাজ করবো আমি, ছোট ছোট জায়গাগুলো আমি বলে দিব, মনে রাখবো আমরা বিষয়গুলা। খেয়াল করো যে গড় বেগ বের করতে হবে, তাহলে গড় বেগ সর্বোচ্চ বেগ অপেক্ষা বেশি হবে কিনা, তাহলে আমি গড় বেগ বের করার জন্য লাগবে মোট দূরত্ব। ও এ অংশ কিভাবে যাচ্ছে, সমতরণ, এবি সম বেগ, বিসি সম মন্দন। আমি এই রাশিটা লিখে রাখছি যে গ্রাফের জন্য আমি এই ম্যাথটা, এই রাশিটা ইউজ করতে পারবো। এই রাশিটা আরো অনেকভাবে করা যায়, আরো অনেকভাবে করা যায়, সেই আরো অনেকভাবেও আমি করে দিব, বাট এই রাশিটা আমি আগে কোশ্চেনের সমাধানটা করে নেই। তাহলে এস এস একটু খেয়াল করো, এ ও এ অংশে, তাহলে ও এ ইকুয়াল আমি ধরে নেই S1, AB ইকুয়াল S2 আর BC ইকুয়াল S3, তাহলে টোটাল দূরত্বটা কত হবে, S1 প্লাস S2 প্লাস S3, তিনটার যোগফল। তাহলে আমার গড় বেগ কত হবে, গড় বেগ S ডিভাইডেড বাই টি, আর S হলো S1 প্লাস S2 প্লাস S3 ডিভাইডেড বাই টি, এর মান কত 35t। আমি ভ্যালুগুলো বসাই দিব, অ্যান্সার চলে আসবে। এখন আসো S1 S2 S3 সবগুলোর ভ্যালু আমার বের করতে হবে। S1 একটু খেয়াল করো, AB ইকুয়াল S1 না, S1 ইকুয়াল কত আমরা জানি U প্লাস V ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই জায়গাটা আমরা একটা জায়গায় ভুল করি, একটু খেয়াল করে দেখো যে ওই অংশ কিভাবে যাচ্ছে, সমতরণে যাচ্ছে। ওকে, তাহলে এই ওই অংশের জন্য যদি চিন্তা করি, দেখো আদিবেগ কত 0, শেষ বেগ কত 30, আর এইখান থেকে সময় কত 15 সেকেন্ড। তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করলে তুমি আমাকে বলবা 0 প্লাস 30 ডিভাইডেড বাই 2 ইন্টু 15 ইকুয়াল, আমি যদি ভ্যালুটা বসায় দেই তাহলে 15 ইন্টু 15 ইন্টু 15 আসে হলো 225 মিটার। আচ্ছা S2 বের করি আমি, বিসি ইকুয়াল ও এ, এটা ও এ ইকুয়াল, এটা হলো সময় S1, আচ্ছা ও এ, এরপরে এ বি ইকুয়াল S2 ইকুয়াল S ইকুয়াল ভিটি। কেন লিখলাম দেখো, সমবেগে, এটা কিভাবে যাচ্ছে, সমবেগে। তুমি যদি বলো না আমি এই সমীকরণটাই ব্যবহার করব, তাও করতে পারো, তুমি এই সমীকরণটা ব্যবহার করব তাও করতে পারো। তাহলে ওই সমীকরণটা ব্যবহার করলেও সেম অ্যান্সারই আসবে। তোমাকে আমি দুইভাবেই দেখাই দিচ্ছি, দেখো ইউ ও ভি, ভি ও ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাহলে ভি প্লাস ভি মানে কত 2v ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তার মানে কত, এই 2 বাদ চলে যায় ভিটি। তাহলে এত কাহিনী করার তো কোনো দরকার নাই, স্যার তো ভাববে আমি বিষয়টা মানে ভালোভাবে বুঝি নাই, তার জন্য এরকম কাহিনী করে লিখছি। তাহলে কাহিনীর কোনো দরকার নেই, গ্রাফ মানেই সমতরণের, গ্রাফ মানেই আমি সমতরণ হোক, মানে এই যে সমতরণ বা গ্রাফের কথা বললে আমি এই ফর্মুলা ইউজ করতে পারবো, অলওয়েজ ইউজ করতে পারবো, আমি শুধু গ্রাফটা খুঁজে বের করা। এখন আসো, তাহলে আমি যাচ্ছি কোথা থেকে, এ থেকে বিতে, আমার চিন্তায় কতটুকু থাকবে, এ থেকে বি থাকবে। তুমি এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই, পুরাটা করে তারপরে ভিটি লিখতে পারো, কিন্তু আমি চাইবো তোমরা স্মার্ট, তোমরা কি লিখবা, এইখানে সমবেগের জন্য এস ইকুয়াল ভিটি লিখে দিবা, তুমি ভ্যালু বসাই দিবা 30 ইন্টু এই টি এর মানে ঝামেলাটা হয় একটু খেয়াল করো, এই টি এর হবে আমি যাচ্ছি কোথা থেকে, এ থেকে কোথায় বিতে, তাহলে বি এর সময়টা কত 20 সেকেন্ড, এর সময়টা কত 15, তার মানে এখানকার টিতে হবে 20 মাইনাস 15, তার মানে 3 5 15, 150 মিটার। আমরা এই জায়গায় ভুল করি, আমি সরাসরি এখানে লিখে দিই এস ইকুয়াল ভিটি, এরপরে সুন্দর করে লিখে দেই যে 0 থেকে এই যে 20, আমি 20 বসাই দিই, অ্যান্সার ভুল আসে না। আমি তো 20 সেকেন্ড ধরে সমবেগে যাই নাই, কয় সেকেন্ড গেছি আমি, 15 সেকেন্ড যখন আমার শুরু হয়েছে তখন সমবেগে চলা শুরু করছি, 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত 5 সেকেন্ড ধরে গেছি আমি, কয় সেকেন্ড ধরে গেছি 5 সেকেন্ড ধরে, সেই 5 সেকেন্ডের আমি ভ্যালুটা বসাইতে হবে, আমরা এটা ভুল করি। এখন আসো S3 এর কথা যদি চিন্তা করি, বিসি ইকুয়াল S3 ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাহলে তুমি আমাকে এই ক্ষেত্রে বলো যে আদিবেগ কত, আদিবেগ হলো 30, শেষ বেগ কত 0, তাহলে বলো 30 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই টি এর ভ্যালুটার দিকে একটু তাকাও, আমি যাচ্ছি 35 কত 35 সেকেন্ড পর্যন্ত, বাট শুরু করছি কোথা থেকে 20, তাহলে 20 35, তাহলে 35 মাইনাস 20, 35 মাইনাস 20, তাহলে এই ভ্যালুটা যদি আমি বের করি, ভ্যালুটা আসবে হলো 15
আর 35 ইন্টু 225 মিটার, তাহলে কত আসবে 225 মিটার। তাহলে সবগুলো যদি আমি যোগ করি 225 প্লাস 150 আসে হলো 600 ডিভাইডেড বাই 35 ইকুয়াল কত আসছে ডিভাইডেড বাই 35 আসে হলো 17.14 মিটার। তাহলে এটা হলো গড় বেগ। আর সর্বোচ্চ বেগ কত? সর্বোচ্চ বেগ ভি ইকুয়াল 30 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি আমাকে বলো গড় বেগ ভি ভি বার বলি আমি, ভি বার ইকুয়াল, তাহলে আমি তুমি এখানে বলতে পারো ভি ইজ গ্রেটার দেন ভি বার, অর্থাৎ গড় বেগ সর্বোচ্চ বেগ অপেক্ষা বড় হবে না ছোট হবে। গড় বেগ সর্বোচ্চ বেগ অপেক্ষা বড় হবে না কি হবে? ছোট হবে। তো আমি এই রাশিটা শুধু লিখে দিব যে গড় বেগ সর্বোচ্চ বেগ অপেক্ষা কি হবে না? বড় হবে না, কি হবে? ছোট হবে। আমার বিশ্বাস আমি বুঝতে পারছি ঘটনাটা। তাহলে তুমি এইভাবে সলভ করতে পারো। এখন আসো আরো অনেকভাবে আমাদের সমাধান বা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্যারেরা বিভিন্নভাবে সমাধান করায়। আমি তোমাকে যেটা সহজ, যেটা সুন্দর, যেটা সবচেয়ে কম ভুল হয় সেটা করাই দিলাম। এখন তুমি এটাকে আরো অনেকভাবে সলভ করতে পারো, সেটা আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি যেন তুমি কনফিউজড না হয়ে যাও। একটু খেয়াল করো। তো এইখানে এই যে তোমার কাছে মনে হইতে পারে আমি S1 বের করলাম, S2 বের করলাম, S3 বের করলাম, স্যার আমরা ত্বরণ বের করেও তো করতে পারি না। হ্যাঁ, ত্বরণ বের করতে পারো, কোনো সমস্যা নাই। ধরো S1 এর ক্ষেত্রে S1 OA বরাবর, মানে OA অংশে তুমি ধরো ত্বরণ বের করতে বলছে বা ত্বরণ বের করতে চাচ্ছ। A ইকুয়াল কত? B - U ডিভাইডেড বাই T। V - U ডিভাইডেড বাই T কত? V শেষ বেগ কত? এখানে OA অংশের জন্য শেষ বেগ 30 - 0 ডিভাইডেড বাই 15 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখানে তুমি আমাকে বলো তুমি সূত্র বসাইতে চাচ্ছ S ইকুয়াল ইউটি, তোমার খুব পছন্দের সূত্র। এই সূত্রটা যদি তুমি বসাইতে চাও বসাও, 0 ইন্টু 15 প্লাস 1/2 ইন্টু 2 ইন্টু এরপরে কত স্কোয়ার? 15 স্কোয়ার। তুমি 15 কি স্কোয়ার করে দাও, দেখো 225 আসবে, 225 আসবে, 225 মিটার। তুমি করো, আমার কোনো সমস্যা নাই। তুমি এভাবে দূরত্ব বের করো। এটার জন্য ত্বরণ 0 S ইকুয়াল VT বের করো। এটার জন্য তুমি আবার ত্বরণ বের করো। এই যেইভাবে ত্বরণ বের করো। আদিবেগ কত? আদিবেগ ওইখানে 15, শেষ বেগ 0, তাহলে 0 - 15 মাইনাস আসবে, কিন্তু মন্দন আসবে, -2 আসবে। তারপরে S ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানকার জন্য ইউ কত হবে? বি থেকে সি অংশে ইউ কত হবে? 30, আর শেষ বেগ কত? 0। এই অংশটা ঠান্ডা মাথায় সলভ করতে হবে। কোথা থেকে শুরু করতেছি মাথায় রাখবো আমি যেখান থেকে শুরু করব সেটাই আদি। আমরা অনেক সময় ভাবি ইউ তো 0 হবে সব সময়, আর ভি তো সবসময় 30 হবে। তাহলে এই যে বিসি অংশের জন্য ইউ আমি 30 লিখতে নারাজ। তো এটা হওয়া যাবে না। আমার জায়গা থেকে, আমার ওই যে কঠোরতা থেকে বের হয়ে আসতে হবে, সফট হইতে হবে। হ্যাঁ, আমি যেখান থেকে শুরু করব সেটাই ইউ, যেটা থেকে শুরু করব সেটাই আদি, যেখানে শেষ করতেছি চূড়ান্তটাই হলো শেষ বেগ, যেখানে শুরু করব সেটাই আদি, যেখানে শুরু করব সেটাই আদি, আর যেখানে যে শেষ করতেছি সেটা হলো আমার চূড়ান্ত বেগ বা শেষ বেগ। এই অংশটা আমরা জানি। খেয়াল করে দেখো, এই যে ও এ অংশের জন্য তুমি এটাই ক্ষেত্রফল আরো একভাবে বের করতে পারো। আরো একভাবে কিভাবে বের করতে পারো? তুমি আরো একভাবে বের করতে পারো। আমরা জানি কোন একটা অংশের, মানে এই অংশের এই গ্রাফ দ্বারা আবদ্ধ, মানে এই অংশের অতিক্রান্ত দূরত্ব হবে এই অংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের কি? ক্ষেত্রফল। তাহলে একটু খেয়াল করে বলো যে এখানে একটা টোটাল দূরত্ব যদি বের করি, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটা কি উৎপন্ন হয়েছে? চতুর্ভুজ। এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে টোটাল দূরত্ব S ইকুয়াল হবে হলো যে দূরত্ব। এই দূরত্ব, এভাবেও তুমি দূরত্ব বের করতে পারো। আমার মূল টার্গেটটা হলো দূরত্ব বের করা। দূরত্ব কিভাবে বের করতে পারো? যে ও এ বি ত্রিভুজ ক্ষেত্র, আমি এইটাকে ই বলি, এটাকে এফ বলি, আর এটাকে সি বলছি, ঠিক আছে? ওকে, তাহলে আমি বলতে পারি টোটাল দূরত্ব S ইকুয়াল হবে হলো ত্রিভুজ ক্ষেত্র ও এ ই প্লাস চতুর্ভুজ এ বি এফ বি প্লাস কত? বি এফ সি। সমস্যা নেই, লিখো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি কত বলো? এইটুকুর জন্য ভূমি কত? 15 ইন্টু উচ্চতা কত? উচ্চতা এই যে দেখো 30। এই চতুর্ভুজের ক্ষেত্রফল দেখো, এটা কি কত বলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কত? ওই যে এটুকু কত? 20 - 15 মানে 5 ইন্টু উচ্চতা কত? এবি 30। তাহলে এটাকে আমি এভাবেও লিখতে পারি যে ভুল যেন না হয়, 20 - 15 ইন্টু 30 প্লাস
এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি কত বলো? 35 মাইনাস 20, 35 মাইনাস 20 এইটুকু ভূমি, আর উচ্চতা কত? 30। তুমি দেখবা ওই এটাই আসবে, এটাই আসবে। এভাবে করতে পারো। এখন আসো, তোমার মনে হলো না আমি আরো সুন্দর স্মার্টলি করতে পারি, যে আমি আলাদা আলাদা এই ক্ষেত্রফল বের করবো, এই ক্ষেত্রফল বের করবো, এই ক্ষেত্রফল বের করবো, সবগুলো ক্ষেত্রফল যোগ করে দিব। হ্যাঁ, সেটা করছি আমরা। তুমি আরেকভাবে করতে পারো, যে না আমি একবারে করব। একবারে কিভাবে করব? দেখো, আমি ভাবতেছি আমি পুরোটা একটা ট্রাপিজিয়াম উৎপন্ন হয়েছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে দিব। কার ক্ষেত্রফল? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখো তো, এই যে দুইটা সমান্তরাল বাহু আছে, এই যে একটা সমান্তরাল বাহু এবি আর একটা ওসি, সমান্তরাল বাহুদ্বয়ের আছে আর একটা অসমান্তরাল বাহুদ্বয় আছে। তাহলে আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে দিলে তোমার টোটাল ক্ষেত্রফল আসলে। এত কাহিনী করার দরকার কি স্যার? আমি তো সহজেও করতে পারি। করো, আমার কোনো সমস্যা নেই, তুমি ওভাবেও করো। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি জানি বলো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি জানি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের কি যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহুকে কে আছে বলো? ওসি প্লাস এবি। তাহলে এবি প্লাস ওসি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এই এই কোনো সমস্যা নেই, লিখো হাফ ইন্টু সমান্তরাল। তুমি আলাদা আলাদা করে প্রত্যেকটা ক্ষেত্র বের করো। তোমার এরকম চিত্রই আসবে তা না, যে কোনো চিত্র আসুক তুমি সেখানে ট্রাপিজিয়াম আসতে পারে, ত্রিভুজ আসতে পারে, চতুর্ভুজ আসতে পারে, ভাই এর বাইরে আসবে না। হয় ট্রাপিজিয়াম হবে, নাহলে ত্রিভুজ হবে, নাহলে চতুর্ভুজ হবে। আর ওই যে আমি যে প্রথমটা দিয়ে করছি ওভাবে তো সবই হবে। সেভাবেও করতে পারো, ত্বরণ বের করেও করতে পারো, এভাবেও করতে পারো। তুমি ক্ষেত্রফল দিয়ে করো, আমার কোনো সমস্যা নেই। তুমি প্রথমটা শিখলেও কোনো সমস্যা নেই। আমি এগুলো শিখাচ্ছি যারা এক্সট্রা শিখতে চায় তাদের সবার জন্য। খেয়াল করো, হাফ লিখলাম, এবি কত? এবি কত? ওই যে 20 মাইনাস 15 মানে 5, প্লাস ওসি কত? ওসি হলো কত? 35। ওকে, 35 ইন্টু 30 কত আসে দেখো? তাহলে 40, 20 গুণ 30, হ্যাঁ রে 600। খেয়াল করতে পারছো? তুমি ক্ষেত্রফল কিভাবে বের করবা? এভাবে তুমি সলভ করতে পারো ইনশাল্লাহ। ওকে, তাহলে গড় বেগ, সর্বোচ্চ বেগ, মোট দূরত্ব, এই অংশটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। এখন আসো সবচাইতে ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন, সেটা হলো তুমি দূরত্ব অনেকভাবেই বের করতে পারো। এই অধ্যায়ের এই কোশ্চেনগুলোর পাশাপাশি আরেকটা কোশ্চেন খুবই জনপ্রিয় কোশ্চেন, স্যারেদের খুবই পছন্দের, সেটা হলো যে এইখান থেকে, এই গ্রাফ থেকে তুমি ত্বরণ সময়, প্রথম একটা কথা বলে বেগ সময় লেখচিত্র আঁকো, সময় লেখচিত্র আঁকো এবং বিভিন্ন অংশের বর্ণনা দাও। তুমি কি করবা? এই লেখচিত্রটা আঁকবা, একে বলবা ও এ অংশে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গেছে। কারণ এখানে আমি যে এ পাইছিলাম সেটা কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি আগে এইটাই আঁকবা, এটা সুন্দরভাবে একে বলবা এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গেছে। এই অংশে ত্বরণ 0, আর এই অংশে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন ধরে গেছে। এই অংশ আগে চিত্রটা আঁকবো, এরপরে বলবো ও এ অংশের জন্য ত্বরণ এত, এরপরে বলবো ও এ অংশে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গেছে। এ বি অংশের জন্য ত্বরণ 0, ওই যে বের করবো ভি মাইনাস ইউ ডিভাইডেড, ত্বরণের সূত্র বসায়। ত্বরণের সূত্র তো আমরা জানি এ ইকুয়াল কত? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এ বি অংশের জন্য ত্বরণ 0, সমবেগে চলতেছে। বিসি অংশের জন্য ত্বরণ বের করবো এই ফর্মুলা দিয়ে, অ্যান্সার মাইনাস আসবে। বলবো হ্যাঁ এত মন ধরে যাচ্ছে, শেষ। ওকে, এখন আসো আমাদের এই যে বেগ সময় লেখচিত্র আঁকতে বললে আমি এটা আঁকবো, একে আমি বিভিন্ন অংশের বর্ণনা সুন্দরভাবে দিয়ে দিব, কাজ শেষ। এখন আসো এইটার পাশাপাশি আরেকটা আসে সবচাইতে জনপ্রিয়, সেটা হলো ত্বরণ সময় লেখচিত্র আঁকো। তাহলে তোমার প্রথম কাজ হবে, খেয়াল করো, ও এ অংশের জন্য ত্বরণ a1 ইকুয়াল তুমি পাইছো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়াল 30 মাইনাস 0 ডিভাইডেড বাই 15, কত আসবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে তুমি বলবা এ বি অংশের জন্য এ ইকুয়াল ভি মাইনাস ভি ডিভাইডেড বাই টি, কত আসবে? 0 মিটার পার সেকেন্ড। এরপরে তুমি বলবা বিসি অংশের জন্য তুমি বের করবা এ থ্রি ইকুয়াল কত আসবে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বলো তো আদি শেষ বেগ কত? 0 মাইনাস এই যে ইউ কত? এখানে বি বি থেকে সিতে যাচ্ছে, আদিবেগ কত? আদিবেগ 30 ডিভাইডেড বাই কত? 15, কারণ ওই যে 35 মাইনাস 20 15, কত আসে বলো? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট এটা মাইনাসে আসে। এখন আসো তোমাকে দেখতে বলছে ত্বরণ সময় লেখচিত্র, তার মানে তোমার এক্স অক্ষ বরাবর কি থাকবে? ত্বরণ। আর ওয়াই অক্ষ বরাবর কি থাকবে? সরি, এক্স অক্ষ বরাবর সবসময় সময়, আর ওয়াই অক্ষ বরাবর কি থাকবে? ত্বরণ। এখন তোমাকে যদি বলি প্রথমেই তোমার কাজটা হবে এখানে এই যে শূন্য, এই যে
5, 10, 15, 20, 25, 30, 35 এভাবে দেয়া। এরপরে তুমি আমাকে বলো প্রথম 15 সেকেন্ড কিভাবে গেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, তাহলে তুমি বলো এটা 1 এটা 2, এই যে 1 এটা 2, এটা -1 এটা -2, এদিকে হলো ত্বরণ, ত্বরণ এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন খেয়াল করো আমি এই যে 15 সেকেন্ডকে বোল্ট করব, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গেছে, এটাকে আমি বোল্ট করে দিব। এই যে 15 সেকেন্ড গেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, ত্বরণ তার চেঞ্জ হচ্ছে না, এই দেখো সরলরেখা, চেঞ্জ না হইলেই সরলরেখা। ওকে, এই বিন্দুতে গেল, তাহলে এটা ও, এইটা হবে এ বিন্দু। একটু খেয়াল করো, এরপরে ত্বরণ 0 20 সেকেন্ড পর্যন্ত, এই যে এইখান পর্যন্ত, এটা কি বিন্দু? বি বিন্দু হয়ে যাবে। এখন এই 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বন্ধনে গেছে, তার মানে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এই যে বন্ধনে গেছে। আমার এটাই হলো ত্বরণ সময় লেখচিত্র। আমরা অনেক সময় এটাকে বুঝতে পারি না, কেন জানি বুঝতে পারি না, আমি এটাই বুঝি না। এটা হলো আমার কি ত্বরণ সময় লেখচিত্র। তো আমরা খুব ভালোভাবে এই গ্রাফের অংশটা সলভ করে ফেলবো। আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি, তুমি এই গ্রাফের এই অংশটা সলভ করার সাথে সাথে এই অধ্যায় রিলেটেড অর্থাৎ গ্রাফ রিলেটেড যত ম্যাথ আছে সব সলভ করতে পারবা। গ্রাফ রিলেটেড একটা ম্যাথেও তুমি আটকাবা না, এটুকু আমি নিশ্চিত। গ্রাফ রিলেটেড একটা ম্যাথেও আটকাবা না, আর যদি কোথাও আটকাও আমাকে বলবা, আমি অবশ্যই এটা সমাধান করে দিব। এখন আসো, গ্রাফ রিলেটেড এটা যদি সমাধান হয়ে থাকে আমি তোমাদের আর একটা ম্যাথ করাই দিব, যেই ম্যাথটায় আমরা সবাই কেন জানি ভুল করি, কেন জানি সবাই ভুল করি, খুব ভালোভাবে দেখবো। ওকে, তবে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এসএসসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই গ্রাফ রিলেটেড ম্যাথ। আর একটা ম্যাথ করাবো তোমাদেরকে আমি, বাট আমি ফিজিক্সের ক্ষেত্রে সবসময় একটা কথা বলি, ম্যাথ করো, বুঝে করো, এমনভাবে বুঝে করো যেন তুমি ওই রিলেটেড বাকি সব ম্যাথ সলভ করতে পারো। বোকার মতো যেই ম্যাথটা সলভ করবা শুধু ওটাই পারলে হবে না, শুধু বোকার মতো ম্যাথ সলভ করে গেলেই হইলো না, তোমাকে স্মার্টলি সলভ করতে হবে। তোমাকে কিভাবে সলভ করতে হবে? আমি একটা ম্যাথ সলভ করব, ওই ম্যাথটার ভেতরটা বুঝবো, আমি সার অংশটা বুঝবো, কি বলছে সেটা বুঝবো, এরপরে আমি সলভ করব। ওকে, আমি একটা ম্যাথ পারলে ওই রিলেটেড ম্যাথগুলো আমি পারবো না, এরকম যেন না হয়। আমি একটা ম্যাথ পারলে শুধু একটাই পারবো, স্যার একটু চেঞ্জ করে দিলে পারবো না, এভাবে ম্যাথ সলভ করে আসলে কোনো ফায়দা নেই। তাহলে তোমার জন্য ফিজিক্স না, তোমাকে ফিজিক্স পারতে হইলে ম্যাথটা বুঝতে হবে, সিস্টেমগুলো বুঝতে হবে, কি বলছে সেই ভাষাগুলো বুঝতে হবে, সলভ করতে হবে, তোমাকে ফিল নিতে হবে। ফিজিক্স পারতে হলে তোমাকে ফিল করতে জানতে হবে। তুমি যখন ফিল করতে পারবা ফিজিক্সকে, তখন তুমি ম্যাথ সলভ করতে পারবা। আচ্ছা, এই রিলেটেড গ্রাফ রিলেটেড তুমি সব ম্যাথ পারবা। ওকে, আসো আমি আরেকটা টাইপের ম্যাথ করব। তোমার অধ্যায়ের বা এই অধ্যায়ে দেখবা ম্যাক্সিমাম ম্যাথ এই গ্রাফ দিয়ে, ম্যাক্সিমাম। সেকেন্ড, খেয়াল করো, দেখো আমি আরেকটা ম্যাথ দেখব, সেটা হলো যে এভাবে বলে, ওই যে আমি বলি যে বাঘ হরিণ, বাঘটি হরিণকে ধরতে পারবে কিনা, ইঁদুর বিড়াল, ওকে, এরপরে কে আগে রুটিটি সংগ্রহ করবে, এরপরে কতবার মিলিত হবে যাত্রাপথে, যাত্রাপথে তারা কতবার মিলিত হবে এটা, ওকে, তাদের দেখা হবে কিনা, বাইকটি পেছনের গাড়িটি সামনের গাড়িকে কখন অতিক্রম করবে, কখন সামনের গাড়িটি পেছনের গাড়িটাকে অতিক্রম করবে, এই রিলেটেড ম্যাথটা, এই রিলেটেড ম্যাথটা সলভ করতে পারলে গতির তুমি সমস্ত ম্যাথ সলভ করতে পারবা। ওকে, আসো আমি প্রথমেই তোমাকে খুব ভালোভাবে ফিল করানোর জন্য আমি আগে এই ম্যাথটা সলভ করব। ছোট্ট একটা বিষয়, এইটা বুঝলে আমি তোমাকে যা করাবো সব পারবা। প্রথমে আসো, এখানে আমি বললাম একটা গাছ আছে, ওকে, এইখানে বললাম যে এইখানে আছে হলো ধরো রহিম আছে, ওকে, আর এইখানে ধরো আছে হলো কি আছে, এইখানে আছে হলো আমার করিম। তাহলে এই যে করিম আছে এইখানে, আমি বললাম রহিম থেকে করিমের ডিস্টেন্স হলো 9 মিটার, মানে করিম কয় মিটার পেছনে আছে, 9 মিটার, 9 মিটার পেছনে আছে। আর বললাম রহিম থেকে এই যে গাছটা আছে, একটি গাছটা আছে, এই গাছের দূরত্ব হলো 16 মিটার। ওকে, কত মিটার? 16 মিটার। এখন আসো, আমি বললাম করিম যাচ্ছে স্থির অবস্থান থেকে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। আচ্ছা, আমরা একক দ্বারা বুঝবো এটা কিভাবে যাচ্ছে।
আর রহিম যাচ্ছে হলো 2 মিটার পার সেকেন্ড সমবেগে। 2 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। আমার এই হলো উদ্দীপক। খেয়াল করো, আমি আবার বলি, দেখো এখানে করিম রহিম, করিম থেকে রহিম 9 মিটার সামনে আছে, রহিম যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড সমবেগে, ওর থেকে 16 মিটার দূরে, এইখানে এসে তারা সাক্ষাৎ করবে। এখন আমি এইখান থেকে কয়েকটা কোশ্চেন যদি তোমাকে বলি, খুব ভালোভাবে খেয়াল করো। দেখো 1 নম্বর কোশ্চেন বললাম যে কখন উভয়ের বেগ সমান হবে, বেগ সমান হবে। সেকেন্ড কোশ্চেন বললাম দ্বিতীয় সেকেন্ডে করিমের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বলতেই পারি আমি। 3 নম্বর সেকেন্ড বললাম, 3 নম্বর কোশ্চেন বললাম তৃতীয় সেকেন্ডে রহিমের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। 4 নম্বর কোশ্চেন বললাম আমি, 4 নম্বর কোশ্চেন বললাম করিম যখন রহিমের অবস্থানে পৌঁছাবে, করিম যখন রহিমের অবস্থানে পৌঁছাবে তখন তার বেগ কত হবে। এরপরের কোশ্চেন ধরো আমি এটা বললাম 5 নাম্বার, যে টি অবস্থানে কে আগে পৌঁছাবে, কে আগে পৌঁছাবে। এই যে আমি কোশ্চেনগুলো লিখছি, দেখো এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে আমরা বুঝবো, বুঝে সলভ করব। এইটুকু সলভ করতে পারলে তুমি ওই যে আমি যে কোশ্চেনটা বলতেছি তুমি সব সলভ করতে পারবে। আমি তোমাকে প্রমাণ সহ দেখায় দিব। খেয়াল করো, প্রথম কোশ্চেন বলছে কখন উভয়ের বেগ সমান হবে। তুমি বলো, ও যাচ্ছে স্থির অবস্থান থেকে কত ত্বরণে, আলহামদুলিল্লাহ, স্থির অবস্থান থেকে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, আরও যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড সমবেগে। তুমিই বলো ওর বেগ কি কখনো চেঞ্জ হবে না? যত সময়ই যাক না কেন ওর বেগ সবসময় কি থাকবে, 2 থাকবে। কিন্তু এর বেগটা একটা সময় দিয়ে কত হবে, 2 হবে। যখন করিমের বেগ 2 মিটার পার সেকেন্ড হবে তখনই দুজনের বেগ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তার মানে তোমাকে ওই টাইমটা বের করতে বলছে যখন করিমের বেগ রহিমের বেগের সমান হবে, অর্থাৎ করিমের বেগ কি হবে, 2 হবে। ডিরেক্টলি তোমাকে বলছে কখন করিমের বেগ 2 মিটার পার সেকেন্ড হবে, কিন্তু ওইটা না বলে কি বলছে কখন উভয়ের বেগ সমান হবে। এরে ভাই, এর বেগ তো চেঞ্জ হচ্ছে না, এর বেগ সবসময় কি থাকবে, 2ই থাকবে। কিন্তু এর বেগটা একটা সময় যে 2 হবে, কিন্তু এর বেগ তো সবসময় 2ই থাকবে। তার মানে আমি বলতে পারি করিমের বেগ যখন 2 হবে তখনই উভয়ের বেগ সমান হবে। তাহলে তুমি আমাকে বলো 1 নম্বরের সমাধানটা আমি দেখো এখানে ছোট্ট করে করতে পারি, যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাহলে এখান থেকে ফাইনালি আমি লিখতে পারি টি ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তুমিই বলো যাদি বেগ কত ছিল, করিম স্থির অবস্থান থেকে যাচ্ছে, শেষ বেগ কত হইতে হবে, 2 হইতে হবে, কারণ দুজনের বেগ সমান হইতে হবে মানে আমি বাংলা কথা এটা লিখে নিব এরকম, যে যখন করিমের বেগ 2 মিটার পার সেকেন্ড হবে তখন করিম এবং রহিমের বেগ সমান হবে। তার মানে কি করিমের শেষ বেগ কত হইতে হবে, 2। যখন করিমের বেগ 2 মিটার পার সেকেন্ড হবে তখন করিম এবং রহিমের বেগ কি হবে, সমান হবে। এই করে দেন আমি এর মান আমাকে দেয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টাইম বের করবো আমি। দেখো আমার কোশ্চেন শেষ, অ্যান্সার পেয়ে গেছি আমি। অ্যান্সার কত আসবে, আমি যদি অ্যান্সারটা তোমাদের বের করে দেই, কত আসবে, 2 ডিভাইডেড বাই 1.5, 2 ডিভাইডেড বাই 1.33, এত সেকেন্ড পর উভয়ের বেগ সমান হবে। ওকে, তুমি এটা পারো। এখন দেখো এইটার সাথে সাথে আমার দ্বিতীয় যে কোশ্চেনটা বলছে সেই কোশ্চেনটা কি বলছে দেখো, দ্বিতীয় সেকেন্ডে করিমের অতিক্রান্ত দূরত্ব, একটু আগে সলভ করাই দিছি, এততম সেকেন্ড বললেই এটা বসাই দিব। তাহলে তুমি এটা পারো। তাহলে দেখো 2 নম্বরের সমাধানটা আমি যদি বলি, 2 নম্বরের সমাধানটা তুমি বলো এস সেকেন্ড ইকুয়াল ইউ প্লাস 2t মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ। তাহলে তুমি ভ্যালুগুলো বসায় দাও। ইউ কত ছিল, এই করিমের ইউ কত ছিল, 0 প্লাস 2 ইন্টু 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.5। আমি অ্যান্সারটা বের করতে পারবো 3 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 2, আসে হলো 2.2
2.25 মিটার। আমাকে 3 নম্বর কোশ্চেনটা বলছে তৃতীয় সেকেন্ডে রহিমের অতিক্রান্ত দূরত্ব বের করো। এই যে এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 3 নম্বরের সময় এস থার্ড কার ক্ষেত্রে? রহিমের ক্ষেত্রে। তৃতীয় সেকেন্ডে কার? রহিমের। ইউ প্লাস 2t মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ। তাইলে এখান থেকে তুমি বলো রহিম কিভাবে যাচ্ছে? সমবেগে রহিমের ক্ষেত্রে ত্বরণ কত? 0। সমবেগে রহিমের ক্ষেত্রে ত্বরণ কত? 0। তাইলে তুমিই বলো এখানে বসাই দিবা কত? কি যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 2 ইন্টু 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 0। তার মানে কত আসে বলো? 2 মিটার। তার মানে একটা জিনিস আমি পাইলাম, সমবেগে যদি কেউ চলতে থাকে যততম সেকেন্ডই বলুক না কেন ওর সমবেগের মানটাই হবে ও কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা। ওকে, 3 নাম্বার ডান। এখন আসো 4 নাম্বার কোশ্চেন আমাকে কি বলছে? 4 নাম্বার কোশ্চেন বলছে করিম যখন রহিমের অবস্থানে পৌঁছাবে তখন তার বেগ কত হবে? করিম যখন রহিমের অবস্থানে, আমি এগুলা মুছে দেই, করিম যখন রহিমের অবস্থানে পৌঁছাবে তখন তার কি বেগ কত হবে? তার মানে একটু খেয়াল করো, করিম যখন রহিমের অবস্থানে আসবে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 9 মিটার। তাহলে বলো এস ইকুয়াল কয় মিটার? 9 মিটার। আদিবেগ কত ছিল ওর? 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ কত ছিল? 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর করিম যখন রহিমের অবস্থানে পৌঁছাবে তখন তার বেগ কত হবে? করিম যখন রহিমের অবস্থানে যাবে একটা ডিস্টেন্স অতিক্রম করবে। করিম কোথায় যাচ্ছে? রহিমের কাছে যাচ্ছে। করিম হাঁটতে হাঁটতে রহিমের অবস্থানে পৌঁছবে, রহিম তো যাচ্ছেই। করিম যখন রহিমের অবস্থানে পৌঁছাবে তখন তার বেগ কত হবে? তাহলে এটা পাইছি আমি। তাহলে বলো এই 4টা রাশি দিয়ে আমার ফর্মুলা আছে কোনটা? এই যে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তার মানে আমি 4 নম্বরের সমাধান করতে পারি। বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে বসায় দাও 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1.5 ইন্টু 9 তার রুট। এটাই হলো ভি এর মান। যদি অ্যান্সারটা বের করে দেই, অ্যান্সারটা কত আসবে? 2 ইন্টু 9 ইন্টু 1.5 রুট অ্যান্সার 5.196 5.196 মিটার পার সেকেন্ড। আমি এটা অ্যান্সার পেয়ে গেছি। লাস্ট কোশ্চেন একটু খেয়াল করো। বলছে টি অবস্থানে কে আগে পৌঁছাবে? আমার তোমাদের কাছে প্রশ্ন, টি অবস্থানে কে আগে পৌঁছাবে? তুমি বলবা কি? যার যাইতে কম সময় লাগবে। যার যাইতে কম সময় লাগবে সেই তো আগে পৌঁছাবে। এখন আসো, তার মানে এই টি অবস্থানে করিমও যাবে রহিমও যাবে, দুজনের ক্ষেত্রে টাইম বের করব, যার সময় কম লাগবে সে আগে পৌঁছাবে। ওকে, আসো টি অবস্থানে কে আগে পৌঁছাবে সেটা আমরা বের করি। একবার করিমের জন্য বের করবো আর একবার রহিমের জন্য। একটু খেয়াল করো, আমি প্রথমে এই পাশে বের করি করিমের জন্য। তাহলে বলো করিমের জন্য আমি, করিম এইখান থেকে এইখানে যাচ্ছে দূরত্ব কত? 9 প্লাস 16 25 মিটার। এস ওকে, আদিবেগ কত? 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? শেষ বেগ না, টাইম বের করতে হবে আমাকে। আর ত্বরণ কত? ত্বরণ হলো 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আমার টাইম বের করতে হবে, টাইম অফ কে। দেখো ইউ এস টি এ, এটা ইউ টি এ এস এগুলোর সাথে সম্পর্ক। তাহলে বলো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তুমি ভ্যালুগুলো বসায় দাও। এটা হলো কত? 25। এটা কত? 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 1.5 ইন্টু টি অফ কে তার স্কোয়ার। টি অফ কে দিয়ে দিলাম করিমের যেহেতু। টি অফ কে ইকুয়াল কত হবে? এই যে 2 গুণ হয়ে যাবে 1.5 ভাগ হয়ে যাবে 2 ইন্টু 25 ডিভাইডেড বাই 1.5 তার রুট। আমি যদি ভ্যালুটা বসায় দেই, দেখো 2 গুণ 1.5 ভাগ, তাহলে 2 ইন্টু 25 ইন্টু কত? 25 ডিভাইডেড বাই 1.5 রুট অ্যান্সার আসে হলো 5.7735 5.773 এত সেকেন্ড টি অফ কে করিমের সময়। এখন আসো রহিমের জন্য। রহিমের খেয়াল করো কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এস ইকুয়াল 16 মিটার। আর কিভাবে যাচ্ছে? সমবেগে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে আমি বের করবো এস ইকুয়াল কি জানি? ভিটি, টি অফ আর। তাহলে টি অফ আর ইকুয়াল কত? এস ডিভাইডেড বাই ভি। তাহলে 16 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 8 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি যে কার সময় বেশি লাগছে বলো? রহিমের বেশি সময় লাগছে, করিমের কম সময় লাগছে। তার মানে কে আগে পৌঁছাবে? তুমি বলবা টি অফ কে ইজ লেস দেন টি অফ আর। তার মানে যে আগে পৌঁছাবে করিম আগে পৌঁছাবে। করিম কি পৌঁছাবে? আগে পৌঁছাবে। এই করিম আগে পৌঁছায় গেল।
দেখো এই জায়গাটায় আমার বিশ্বাস তোমার কোনো কনফিউশন থাকবে না। এখন আসো এই কোশ্চেনগুলো সলভ করার সাথে সাথে এইখানে কি কি, এইটার সাথে কি কি কোশ্চেন রিলেটেড। এটার সাথে প্রথম কোশ্চেন যেটা রিলেটেড সেটা হলো এরকম বলবে, এইখানে আছে একটা কি বাঘ, এখানে আছে একটা হরিণ, আমার এই ভ্যালুগুলো চেঞ্জ থাকবে, ডিস্টেন্সগুলো চেঞ্জ থাকবে, বলবে এখানে হরিণের আশ্রয়স্থল। প্রথম কোশ্চেন বলবে যে বাঘটি যখন হরিণের অবস্থানে পৌঁছাবে তখন তার বেগ কত হবে, ওই যে সেম কোশ্চেন। করিম যখন রহিমের অবস্থানে পৌঁছাবে তখন তার বেগ কত হবে। কখন উভয়ের বেগ সমান হবে, কখন বাঘ এবং হরিণের বেগ সমান হবে। বলছে হরিণটি নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছাতে পারবে কিনা, তুমি বলবা বাঘের যাইতে একটা সময় লাগবে, হরিণের যাইতে সময় লাগবে। যদি বাঘ যদি হরিণের চেয়ে কম সময়ে পৌঁছায় তাহলে কি হরিণ কি নিরাপদ থাকবে? তুমি নিজের সেন্স কাজে লাগায় তুমি আনসার দিবা যে বাঘ যদি আগে পৌঁছায় হরিণ তো নিরাপদ থাকবে না। ওকে, এখন আসো ইঁদুর বিড়ালের জন্য। ইঁদুরটা সামনে থাকবে, বিড়ালটা পেছনে থাকবে, সেম কোশ্চেন। ওকে, সেম প্যাটার্নে আসবে। এখানে রুটি থাকবে, রুটিটি কে আগে কালেক্ট করবে? আরে ভাই যে আগে যাবে সে তো আগে কালেক্ট করবে। তো এভাবে আমরা কোশ্চেনের সমাধানটা করব। এখন আসো এইটারই সবচাইতে ইম্পর্টেন্ট যেই অংশটা, সেই অংশটা আমরা আলোচনা করবো এখন। খুব ভালোভাবে এটা একদম ফিল করে আমরা সলভ করবো, একদম ফিল নিতে হবে এটা। ওকে, আমি এই ফর্মুলাগুলা মুছে ফেলে আমি এই বোর্ডটার মধ্যে ওই অংশটা খুব ভালোভাবে সমাধান করব। আমরা দেখবো, আমরা তিনটা প্যাটার্নে ম্যাথটা দেখবো। একটা ম্যাথই তিনটা অংশে হইতে পারে, কারণ আমাদের স্যারেরা ম্যাথ একভাবে ক্লাসে করায়, কিন্তু পরীক্ষায় একটু চেঞ্জ করে দেওয়ার কারণে ম্যাথের টোটাল বিষয়টাই চেঞ্জ হয়ে যায়। সেই চেঞ্জটাই আজকে আমি তোমাদের দেখাবো, যে একটু চেঞ্জ করার সাথে সাথে আসলে কতটা চেঞ্জ হয়। আমি প্রথমেই বলতেছিলাম আমি তিনটা টাইপের, তিনভাবে ওই ম্যাথটা সলভ করবো। তিনভাবে একই ভ্যালু একই রাশি, শুধুমাত্র একটু আগে পরে যাওয়ার কারণে এই ম্যাথটা কত চেঞ্জ চলে আসে সেই জায়গাটা একটু দেখবা। প্রথমতেই আসো, আমি বললাম যে এইখানে একটা লোক আছে, খুব ভালোভাবে ম্যাথটাকে ফিল করবো আমরা। এখানে একটা লোক আছে, এ লোকটা চলতেছে স্থির অবস্থান থেকে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। সেইমভাবে এইখানে একটা লোক আছে বি লোক, সেই বি লোকটা চলতেছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে। আমার এগুলা সব আন্দাজে নেওয়া মান, একটু খেয়াল করো, ভ্যালুগুলা একটু বোঝার চেষ্টা করবো, মানে কি কি ঘটনা ঘটতে পারে। আমি বললাম এই লোক, এটা হলো বি লোক। আমি বললাম যে এইখানকার কোশ্চেনটা একটাই কোশ্চেন হয়, এরা কতবার মিলিত হবে, কত দূরত্বে কতবার মিলিত হবে। তাহলে আমি কোশ্চেনটা একটু লিখে ফেলি যে কত দূরত্বে কতবার মিলিত হবে, কতবার মিলিত হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, তুমি কি জানো যে কত দূরত্বে কতবার মিলিত হবে? তুমি জানো না। যেহেতু জানো না, সমাধানের প্রথমেই তুমি লিখবা ধরি এ অবস্থান হতে এ লোকটি হতে এস দূরত্বে টি সময় পর তারা একত্রিত হবে। এখন আসো, এই যে একত্রিত হবে, আমি এখন চিত্রটা আঁকবো। ধরলাম এই যে খেয়াল করো, এ লোকটা থেকে কত সময় পর, টি সময় পর এ লোকটা যাচ্ছে স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। ওকে, আর এখানে বিলোকটা আছে, বিলোকটা যাচ্ছে হলো 10 মিটার পার সেকেন্ড সমবেগে। ওকে, এইখানে যে মিলিত হবে আমি ধরে নিছি। এখন আসো, এইখান থেকে এইটুকুর দূরত্ব কত ছিল? এই দূরত্বটা একটু খেয়াল করে, এই দূরত্বটা আমি দিলাম 20 মিটার পিছনে ছিল এ লোকটা, তাইলে এই দূরত্বটা ছিল কত? 20 মিটার। আর এই এ লোকটা থেকে আমি দূরত্ব ধরে নিছি হলো এস। ওকে, এস, তাহলে এইটুকু কত হবে? এস মাইনাস 20। তাহলে এ লোকটার ক্ষেত্রে তুমি কি লিখবা? এস ইকুয়াল, কিভাবে যাচ্ছে? সমতরণে, স্থির অবস্থান থেকে সমতরণে। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু স্থির অবস্থান থেকে 0 হয়ে যাবে, হাফ এটি স্কোয়ার, এর ভ্যালু কত? 2 ইকুয়াল 1/2 ইন্টু 2t স্কোয়ার ইকুয়াল টি স্কোয়ার। এটাকে 1 নম্বর রাশি দিয়ে রাখো। বি লোকটার ক্ষেত্রে কি লিখবা? বি লোকটার ক্ষেত্রে দেখো কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এস মাইনাস 20 ইকুয়াল ভিটি। তাহলে এখান থেকে বা আমি লিখতে পারি এস ইকুয়াল ভিটি প্লাস 20। কয় নাম্বার? 2 নাম্বার। তুমি আমাকে বলো 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই কি পাচ্ছ? এস আর এস সমান, তার মানে টি স্কোয়ার ইকুয়াল ভিটি প্লাস 20। টি স্কোয়ার ইকুয়াল ভিটি প্লাস 20। আচ্ছা, ভি এর ভ্যালুটা আমি বসায় দেই, যে ভি এর ভ্যালুটা আমি যদি এখানে বলি 10t, তাহলে এখানে লিখে দেই 10t। তাহলে টি স্কোয়ার প্লাস 10t প্লাস 20। তাহলে এই বাকি ক্যালকুলেশনটুকু আমি এখানে করি, বা টি স্কোয়ার
মাইনাস 10t প্লাস মাইনাস 20 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমি অতএব t ইকুয়াল লিখতে পারি দ্বিঘাত সমীকরণ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এর মান কত 1, সি এর মান কত মাইনাস 20 ইকুয়াল ডিভাইডেড বাই কত 2 ইন্টু 1 ইকুয়াল আসবে হলো 10 প্লাস মাইনাস রুট ওভার 100 আর 180 ডিভাইডেড বাই 2। এখন তুমি একবার ধনাত্মক চিহ্ন নিয়ে পাবা, পজিটিভ ভ্যালু নিয়ে পাবা। পজিটিভ ভ্যালু নিলে টি এর ভ্যালু পাবা কত 10 প্লাস রুট 20। আমি একটু খেয়াল করে দেখো যে 10 রুট 180 প্লাস 10 আর ডিভাইডেড বাই 2 ইকুয়াল আসবে হলো 17.70 সরি 11.7 সেকেন্ড। আর যদি মাইনাস চিহ্ন নাও নেগেটিভ চিহ্ন নিয়ে পাবা তুমি কত টি ইকুয়াল রুট 180 মাইনাস 10 ডিভাইডেড বাই 2 আসবে হলো -1.7 সেকেন্ড। দেখো টি এর মান ঋণাত্মক গ্রহণযোগ্য না, টি এর মান কি হবে ধনাত্মক হবে। তাহলে ধনাত্মক ভ্যালুটা বসাই দিলে তুমি এস এর মান পাবা। আর সেই এস দূরত্বটা তুমি কার থেকে ধরছো এ লোকটা থেকে ধরছো, বলবা এ লোকটা থেকে এত দূরত্বে এত সময় পর মিলিত হবে। কারো যদি মনে হয় না আমি এ লোকটা থেকে দূরত্ব ধরবো না, আমি বি লোকটা থেকে দূরত্ব ধরবো, তাহলে তুমি এইটা এস পাবা। এটা কত পাবা এস প্লাস 20। তখন যে তুমি এস এর ভ্যালুটা পাবা সেই এস এর ভ্যালু কার থেকে পাবা বি লোকটা থেকে দূরত্ব পাবা। কার থেকে পাবা বি লোকটা থেকে দূরত্ব পাবা। ওকে, আমরা এই অংশটুকু খুব ভালোভাবে বুঝতে পারছি। খেয়াল করো যে এ লোকটা পেছনে আছে সমতরণে চলতেছে। এখন জায়গাটা একটু ফিল করো, একটু ফিল করার চেষ্টা করো। এ লোকটার বেগটা আস্তে আস্তে যেহেতু সমতরণে চলতেছে ওর বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বি লোকটার বেগ সেম থাকবে। একটা সময় যে এ লোকটা বি লোকটাকে অতিক্রম করে চলে যাবে, কিন্তু বি লোক এ লোককে কখনোই ধরতে পারবে না। ঘটনা যদি একটু চেঞ্জ করে দিই, খেয়াল করো সেম কোশ্চেন সেম সব কিছু, আমি ঘটনা চেঞ্জ করে দিলাম। ঘটনা চেঞ্জ করে বলে দিলাম দেখো কি চেঞ্জটা আসে। এই লোকটাকে বানায় দিলাম আমি হলো বি লোক। 3 রকমের ঘটনা ঘটতে পারে, আমি 3টেই দেখব। এই লোকটাকে বানাই দিলাম বি লোক, কিভাবে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে। এই লোকটাকে বানাই দিলাম এ লোক, আর এই লোকটা যাচ্ছে কিভাবে স্থির অবস্থান থেকে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। সেম কোশ্চেন সেম সব কিছু, দেখো চেঞ্জটা কোথায় আসে। দেখো একটু খেয়াল করো, এটা 20 মিটার দূরত্বই ধরি এ লোকটা থেকে এস দূরত্বে মিলিত হবে, চিত্র সেম। একটু চেঞ্জ করো, এইখানে কত আসবে তাহলে তুমি আমাকে বলো। ও যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে, এটা বি লোক হয়ে গেছে, এটা এ লোক হয়ে গেছে। কিভাবে যাচ্ছে স্থির অবস্থান থেকে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। চেঞ্জ করো, এ লোকটার ক্ষেত্রে আমি এই পাশটা একটু মুছে ফেলি, নিচের অংশ টোটালটা একটু মুছে ফেলি। খেয়াল করো, এখন একটু খেয়াল করে খুব ভালোভাবে দেখবা, আমি যার ক্ষেত্রে কাজ করতেছি তারটা খুব ভালোভাবে দেখবো। এ লোকটার ক্ষেত্রে আমরা চিন্তা করব এ লোকটা কিভাবে যাচ্ছে সমবেগে, কত দূরত্ব এস দূরত্ব। তুমি লিখবা এস ইকুয়াল ভিটি, এরপরে তুমি লিখবা এস ইকুয়াল ভি এর ভ্যালু ছিল 10t 1 নাম্বার। বি লোকটার ক্ষেত্রে তুমি কি লিখবা কত দূরত্ব এস মাইনাস 20 স্থির অবস্থান থেকে সমতরণে হাফ এ টি স্কোয়ার, বা লিখে আমি লিখবো হলো এস ইকুয়াল হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। আচ্ছা মাইনাস আছে প্লাস 20। ওকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি বা এস ইকুয়াল টি স্কোয়ার প্লাস 20। কয় নাম্বার এস ইকুয়াল এই যে -20 এটা হয়ে গেছে। এখন দেখো 1 ও 2 হতে পাই, ম্যাথ সেম সব কিছু সেম, শুধু ক্যালকুলেশনটা আমার মতো করে করতে হবে। কি লিখবো 10t ইকুয়াল টি স্কোয়ার প্লাস 20। ওকে, বাকি ক্যালকুলেশন দেখো যে 10t টি স্কোয়ার মাইনাস 10t প্লাস 20 ইকুয়াল 0। টি স্কোয়ার এই যে টি স্কোয়ার প্লাস 20 আর এই 10টিকে ওই পাশে নিয়ে গেছি -10t ইকুয়াল 0। ফাইনালি টি ইকুয়াল কত আসবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ইকুয়াল আসবে হলো 10
প্লাস মাইনাস রুট ওভার 180, দুঃখিত এটা 180 আসবে না এখন। খেয়াল করে দেখো এই যে 20 প্লাস হয়ে যাওয়ার কারণে এই যে প্লাস আকারে আসছে, এটা 80 বিয়োগ হয়ে যাবে, আসবে হলো শুধু 20। 100 থেকে 80 বাদ দিলে 20 ডিভাইডেড বাই 2। তুমি পজিটিভ চিহ্ন নিলে একটা ভ্যালু পাবা, পজিটিভ চিহ্ন নিলে অ্যান্সার পাবা হলো, পজিটিভ চিহ্ন নিলে সেম আগেরটার মতো টি ইকুয়াল, একটু খেয়াল করো আমি পজিটিভ চিহ্ন নিয়ে কাজ করে পাচ্ছি 20√20 প্লাস 10 ডিভাইডেড বাই 2, অ্যান্সার আসবে হলো 7.236 সেকেন্ড। আর নেগেটিভ চিহ্ন নিলে তুমি অ্যান্সার পাবা টি ইকুয়াল তুমি কি পাচ্ছ বলো, 10 মাইনাস √20 ভাগ 2, আসতেছে হলো 2.76 সেকেন্ড। এখন আসো এইখানকার ঘটনাটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখানে টি এর ভ্যালু আসছে 2টা, টি এর ভ্যালু কয়টা আসছে 2টা, তার মানে এরা কয়বার মিলিত হবে, 2বার। ফিল করার চেষ্টা করব আমরা একটু ফিল করার চেষ্টা করব। একটু আগের ঘটনা ছিল সমতরণে চলমান বস্তু সমবেগে চলমান বস্তুকে ওভারটেক করে ফেলছে, ওর স্পিড বেড়ে গেছে, ওকে আর ও ধরতে পারতেছে না। কিন্তু এখানে সমবেগে চলমান বস্তুটা যাচ্ছে। আমি সাইকেল চালানোর অভিজ্ঞতার কথা বলি, কেউ যদি সাইকেল চালায় থাকো বা কেউ যদি দেখে থাকো, দেখবা সাইকেল নিয়ে তুমি কোনো কারণে কোনো একটা কারকে অতিক্রম করলা, একটু পরে কার তোমাকে বড় ওভারটেক করে চলে গেল, কয়বার মিলিত হইছো, 2বার। তুমি তো সমবেগে যাচ্ছ, তাহলে সমবেগে চলমান বস্তুটা যাচ্ছে, ও একটা স্পিডে যাচ্ছে, কিন্তু এ আস্তে আস্তে বেগটা বাড়তেছে, এর বেগটা আস্তে আস্তে বাড়তেছে। তাহলে খেয়াল করো এইভাবে, ও একটা স্পিডে যাচ্ছে কিন্তু এর বেগটা আস্তে আস্তে বাড়তেছে, ও একটা স্পিডে যে ওভারটেক করে ফেলছে, এর বেগটা স্পিডে বাড়তেছে, সমতরণে ওর স্পিড বাড়তেছে, ও একটা সময় যে ওকে ওভারটেক করে ফেলবে। কয়বার মিলিত হবে, 2বার। তার মানে আমি বলতে পারি সমবেগে চলমান বস্তু পেছনে থাকলে ঘটনা এরকম ঘটবে যে ওকে যদি ওভারটেক করে ফেলে তাহলে ও আবার অবশ্যই ওর স্পিড তো বাড়তেই থাকবে, ও দ্বিতীয়বার ওকে ওভারটেক করবে। এখন আমি কোশ্চেনটা যদি বলি, একটা কোশ্চেন আসছিল এরকম, বলা হয় এরকম, যদি এ লোকটা কখন বি লোকটাকে ওভারটেক করবে বা অতিক্রম করবে, ভাই তুমি আমাকে বলো প্রথমে বি এ কে অতিক্রম করবে, তার মানে এই 2.76 সেকেন্ড পর বি এ কে অতিক্রম করবে, কিন্তু এর তো স্পিড সেম, ও তো একইভাবে যাচ্ছে, কচ্ছপের মতো সমবেগে যাচ্ছে, এর স্পিড তো বাড়তেছে। পরবর্তীতে এ আবার কাকে ওভারটেক করবে, বি কে অতিক্রম করবে, এই ঘটনাটা ঘটবে। আমি কথা আমার বিশ্বাস বুঝাইতে পারছি। তাইলে একটা জিনিস আমি আবার বলতেছি, রিপিট করবো এটাকে আবার। সমতরণে চলমান বস্তু যদি পেছনে থাকে, একটু আগের ম্যাথটা, সমতরণে চলমান বস্তুটা যদি পেছনে থাকে তাইলে একবার অতিক্রম করবে। সমবেগে চলমান বস্তু যদি পেছনে থাকে, যদি কোনো কারণে সমবেগে চলমান বস্তু ওকে ওভারটেক করে ফেলে বা অতিক্রম করে ফেলে, ও দ্বিতীয়বার আবার ওকে অতিক্রম করবে। তাহলে প্রথম এই সময় পর হলো এ বি লোকটা একে অতিক্রম করবে, পরবর্তীতে এই সময় পর এ আবার পুনরায় বিকে অতিক্রম করবে। পুনরায় কয়বার মিলিত হয়েছে, 2বার। তাহলে এই সময় পাইলে, এই সময় বসাই দিলে যে দূরত্বটা পাবা সেটা কোন সময়ের দূরত্ব পাবা, কে কাকে অতিক্রম করবে, পেছনে থাকা বস্তু সমবেগে চলমান বস্তু অর্থাৎ বি বস্তুটাই কে অতিক্রম করবে। আর যদি এই সময় বসায় দাও যেই দূরত্বটা পাবা সেটা হলো এ আবার একে পুনরায় যে অতিক্রম করবে যেই দূরত্বে, সেই দূরত্বটা পাবা। আমার বিশ্বাস ঘটনাটা বুঝতে পারছো। এখন আসো এই ঘটনাটাকে আমি আরো একটু প্যাচ লাগাই ফেলবো, একটু খেয়াল করো, আরেকটা জায়গায় একটু চেঞ্জ করে আমি সব সেম রাখবো, শুধু এই জায়গাটায় এই মানটা 35 বানায় দিব। দেখো কি ঘটতে পারে, এই মানটা যদি 35 বানায় দেই, তুমি আমাকে বলো এই ভ্যালুটা কত আসবে, 35। তাহলে তুমি আমাকে বলো এইখানে এই 20-র কাছে এই ভ্যালুটা কত আসবে, 35। এইখানে এই 20-র কাছে এটা কত আসবে, 35। এইখানে 20-র কাছে এই ভ্যালুটা কত আসবে, 35। সেম ম্যাথ, এই ভ্যালুটা কত আসবে দেখো 35, এই ভ্যালুটা কত আসবে বলো 35, আর এই ভ্যালুটা যদি 35 আসে, তুমি আমাকে বলো এইখানে যে অ্যান্সারটা আসবে 35 ইন্টু 4, 35 ইন্টু 4 কত আসছে, 140 থেকে 100 বাদ দিলে -40 অ্যান্সার আসবে এইখানে, -40। তুমি আমাকে বলো এই যে রুটের মধ্যে মাইনাস আসছে, এই রুটের মধ্যে মাইনাস আসলে সেই রাশিটা তোমার ক্যালকুলেটরে কি কোনো ভ্যালু দিবে না, তুমি বলবা যা গ্রহণযোগ্য নয়। এটা তুমি ক্যালকুলাস বলতিস জটিল সংখ্যা, তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন এই জটিল সংখ্যা পাবা, তখন ইমাজিনারি নাম্বার আসবে, কাল্পনিক সংখ্যা আসবে, যা গ্রহণযোগ্য নয়। তার মানে কখনোই মিলিত হবে না, কখনোই মিলিত হবে না।
আসো এই প্রেক্ষাপটটা আমরা একটু চিন্তা করি যে এখানে কি ঘটবে, কি কারণে কখনোই মিলিত হবে না। ভাবো সাইকেল নিয়ে তুমি যাচ্ছ, বাস এখনো থেমে আছে, তুমি একটা দূরত্বে আসো, বাসও চলতে শুরু করলো, তোমারও একটা স্পিড আছে, তুমি বাসের কাছাকাছি সুই সুই অবস্থা হইছো, বাস চলে গেছে। ঘটনা ঘটে ওর কাছাকাছি আসতে আসতেই ও চলে গেছে, ধরতেই পারেনি। এখন আসো আমি তিনটা প্রেক্ষাপটকে একভাবে বলি। প্রথমে সমত্বরণে চলমান বস্তু, অর্থাৎ এক্সেলারেশনে যে সমত্বরণে চলতেছিল ও যদি পেছনে থাকে তাইলে একবার মিলিত হবে। কয়বার? কারণ ওর স্পিড বাড়তে থাকবে, ওকে একটা টাইমে যে অতিক্রম করে ফেলবে। কিন্তু যদি সমবেগে চলমান বস্তু পেছনে থাকে, ঘটনা দুই রকমের ঘটতে পারে। একটা হলো ওর কাছাকাছি আসার আগেই ও চলে যাবে, যেটা আমরা একদম ফাইনাল যেটা পাইলাম, এই যে এখানে ইমাজিনারি নাম্বার আসবে, কাল্পনিক সংখ্যা আসবে, অর্থাৎ এর কাছাকাছি আসার আগেই ও চলে গেছে। অথবা যদি সমবেগে চলমান বস্তুটা ওকে ওভারটেক করে ফেলে, অতিক্রম করে ফেলে, দ্বিতীয় ক্ষেত্রে ও আবার ওকে অতিক্রম করবে। কয়বার মিলিত হবে? দুইবার। ওকে, তো এইটুকুই খুব ভালোভাবে তোমরা ঠান্ডা মাথায় এই অংশটা খুব ভালোভাবে সলভ করবা। আমার বিশ্বাস তোমাদের এই পুরো লেকচারটা দেখলে এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না, কোনো ম্যাথে তোমার আটকাবা না। এরপরেও কারো কোনো অধ্যায়ে কোনো সমস্যা মানে কোনো ইয়াতে সমস্যা থাকলে কমেন্টসে জানাও, আমি অবশ্যই ওই ম্যাথটা সলভ করাই দিব ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।